আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সকলে ভালো আছো। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাসটি। আশা করি সকলেই ভালো আছো এবং তোমরা জানো যে আমরা প্রাণী বৈচিত্র্য ২ এই কোর্সটি কিন্তু চলমান রয়েছে। অনার্স ২য় বর্ষ যে অনলাইন কোর্সটি আছে সেই কোর্সের আমাদের ৩টি যে সাবজেক্ট আছে, তো তার মধ্যে আমরা প্রথমে শুরু করছি প্রাণী বৈচিত্র্য ২ দিয়ে। তো সেইটাই কিন্তু আমাদের চলমান। তো দ্রুত সকলে গ্রুপে জয়েন করে ফেলো। সকলে দ্রুত জয়েন করে ফেলো। আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানাবে এবং এই পোস্টে একটা লাইক প্রদান করবে, তাহলে পোস্টে একটু খুঁজে পেতে সুবিধা হবে আমার। একটু কেউ একজন লাইক দাও একটা। ওকে, ঠিক আছে। বিশু ওয়ালাইকুম আসসালাম, মেহজাবিন ওয়ালাইকুম আসসালাম। আশা করি সকলে ভালো আছো। ঠিক আছে, তারপরে সিএম বিপুল ওয়ালাইকুম আসসালাম, উষা ওয়ালাইকুম আসসালাম। আশা করি সকলে ভালো আছো। আহ, আজকে আরেকটি ক্লাস আমরা শুরু করতে যাবো এখনই ইনশাল্লাহ। তো সকলে খুব দ্রুত জয়েন করে ফেলো। আজকের ক্লাসটা গত ক্লাসের থেকে আরো একটু কঠিন হবে। তো তবে আশা করি কেউ ভয় পাবা না, ভয় পাওয়ার দরকার নেই। তো আমরা কঠিনকে জয় করে আমাদের সামনে এগোতে হবে। কিছু করার নেই, একটু কষ্ট করো, কারণ এই ক্লাসটা এগুলো হলো বেসিক ক্লাস একদমই। সো বেসিক ক্লাসে একটু কষ্ট হতে পারে, আগেই বলে রাখছি। তো বিশেষ করে এই ক্লাসটা, তো আমাদের এখানে দেখবো যে আমরা গত ক্লাসে যেগুলো আমরা দেখেছি, যে তোমার অর্ডারটা পড়ার পরে যে আউটলাইনটা দেখে আছি আমরা, তো ওই আউটলাইনে কিন্তু নামগুলো মুখস্থ করা বেশ ডিফিকাল্ট ছিল, তবুও আমরা চেষ্টা করেছি মুখস্থ করার। এখন আজকের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা কিন্তু এটাও কিন্তু বেশ ডিফিকাল্ট হবে তোমার জন্য, কারণ এখানে কিন্তু এই যে প্রত্যেকটা আহ, উপপর্ব বলো বা ক্লাস বলো, সেই ক্লাসগুলোর বৈশিষ্ট্যগুলোকে মনে রাখা কিন্তু একটু ডিফিকাল্ট। সো যদি একটু ধৈর্য ধরে ক্লাসটি করো তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আহ, তো শুরু করে দিই আমরা। সো আমরা জানি গত ক্লাসে যে আউটলাইনটা দেখেছি, তো সেই আউটলাইন অনুযায়ী আমরা পুরো কর্ডাটা পর্বকে আমরা দুটি গ্রুপে ভাগ করেছি আর কি। একটি গ্রুপ ছিল অ্যাক্রেনিয়াটা, আরেকটি গ্রুপ ছিল ক্রেনিয়াটা। আমরা কি বলেছি, একটি গ্রুপ ছিল অ্যাক্রেনিয়াটা, আরেকটা ছিল ক্রেনিয়াটা। সো অ্যাক্রেনিয়াটাকে আবার দুটি উপপর্বে ভাগ করা হয়েছে। একটি পর্ব ছিল তোমার ইউরোকর্ডাটা, আরেকটি পর্ব ছিল সেফালোকর্ডাটা। আবার ক্রেনিয়াটার কিন্তু আবার একটি কি রয়েছে, উপপর্ব রয়েছিল, সেটা হলো ভার্টিবাটা। সো আবার আহ, এইভাবে কিন্তু কন্টিনিউ চলে গেছে আর কি, যে আবার ইউরোকর্ডাটার 3টি ক্লাস ছিল, তারপরে সেফালোকর্ডাটার একটি ক্লাস ছিল, আবার ভার্টিবাটাকে আবার আমরা দুটা বিভাগে ভাগ করেছিলাম। হ্যাঁ, একটা হলো অ্যাগনাথা, একটা হলো ন্যাথোস্টোমাটা। ঠিক আছে, আবার ন্যাথোস্টোমাটাকে আমরা 3টি ক্লাসে পেয়েছি। আবার
অ্যাগনাথতে 3টি ক্লাস পেয়েছে, আবার ন্যাথোস্টোমাটাকে আবার 2টি অধিশ্রেণীতে ভাগ করেছিলাম। একটি হলো পিসিস, একটি হলো টেট্রাপোডা। পিসিএস এর আন্ডারে আবার ছিল 3টি ক্লাস এবং টেট্রাপোডার আন্ডারে ছিল আরো 4টি ক্লাস। তো এইগুলো কিন্তু তোমাদের বইতে শুরুতে কিন্তু দেওয়া আছে, অথবা আমার আগের ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই ক্লাস যে আমি আউটলাইনটা বললাম। তো আমরা যে আউটলাইনটা বলেছিলাম, তো সেই আউটলাইনের উপর ভিত্তি করে আমরা জাস্ট নামগুলো ওখানে পড়েছিলাম, কি কি শ্রেণী রয়েছে, কি কি উপপর্ব রয়েছে সেগুলো পড়েছিলাম, কিন্তু বিস্তারিত কিন্তু আমরা কোনো কিছুই পড়িনি আর কি। তো আজকে যে বিষয়টা থাকবে যে প্রত্যেকটা আহ, উপপর্ব বলি বা শ্রেণী বলি, সেগুলোর আবার কি থাকবে, যে বৈশিষ্ট্যগুলো থাকবে এবং তার সাথে সাথে একটি করে এক্সাম্পল, সেগুলো কিন্তু আমরা পড়ার চেষ্টা করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাসটি। সো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রুপ 1 ক্রেনিয়াটা, অ্যাক্রেনিয়াটা, অর্থাৎ কর্ডাটা পর্বকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, একটা হলো অ্যাক্রেনিয়াটা, একটা হলো কি ক্রেনিয়াটা। সো প্রথমে যে গ্রুপটি তার নাম হলো অ্যাক্রেনিয়াটা। সো আমরা আগেই বলেছি অর্থ নেই, আর ক্রেনিয়াম শব্দটা হলো খুলি, অর্থাৎ যে সকল প্রাণীদের মাথার খুলি নেই তাদেরকে আমরা কি বলবো, অ্যাক্রেনিয়াটা। যে সকল প্রাণীদের কি নেই, মাথার খুলি নেই, তাদেরকে আমরা কি বলবো, অ্যাক্রেনিয়াটা। সো একদম খাতা কলম নিয়ে বসে যাও এবং সুন্দর করে এগুলো নোট ডাউন করে নাও, সেটা ভালো হবে। যদিও এই যে পিছনে তোমরা যেটা যে ফাইলটা দেখতে পাচ্ছ আর কি, এই ফাইলটাই কিন্তু তোমাদের পিডিএফ আকারে দেওয়া হবে। এই ক্লাস, এই চ্যাপ্টার শেষ হলে তোমরা কিন্তু পিডিএফ আকারে পেয়ে যাবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, এবং তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এখন আমি সুন্দর করে একটু সাজিয়ে দিয়েছি, তারপর তোমরা যদি নোট ডাউন করে রাখো তাতে হবে কি যে তোমাদের এই বিষয়গুলো দীর্ঘদিন মনে থাকবে আর কি। সো এই জন্য আমরা চেষ্টা করবো একটা খাতা কলম নিয়ে বসে যাওয়া। সো প্রথমে যেটা হলো যে আমরা বললাম অ্যাক্রেনিয়াটের কথা আমরা বলছিলাম, তো অ্যাক্রেনিয়াটের আমরা শুরু করি। ওকে, সো অ্যাক্রেনিয়াটা একটু দেখে রাখো যে অ্যাক্রেনিয়াটা গ্রুপ 1 ছিল হলো অ্যাক্রেনিয়াটা। সো এই অ্যাক্রেনিয়াটা, এটি গ্রিক শব্দ, অর্থ হলো অ্যাবসেন্ট, আর ক্রেনিয়ান শব্দ হলো স্কাল বা খুলি। স্কাল বা খুলি, এখান থেকে আসছে কি তোমার অ্যাক্রেনিয়াটা। সো এটা আমরা জানলাম। তো এখন হলো যে এই অ্যাক্রেনিয়াটার কিন্তু আরেকটা নাম আছে, সেটা হলো প্রোটোকর্ডাটা। প্রোটোকর্ডাটা। সো প্রোটোকর্ডাটা কাদেরকে বলা হয় আমরা জানি। আহ, একটু দেখে রাখি, তোমরা যদিও আগে জানো, তারপরে একটু দেখাচ্ছি। কর্ডাটা, এই কর্ডাটা পর্বে 3টা কি আছে, যে সাব ফাইলাম রয়েছে অর্থাৎ উপপর্ব রয়েছে। উপপর্ব 1 হলো ইউরো কর্ডাটা, 2 হলো সেফালো কর্ডাটা, আর 3 হলো ভার্টিব্রাটা। ঠিক আছে, এই যে তিনটি কি পেলাম আমরা, তিনটি আমরা তিনটি আমরা কি পেয়েছি, উপপর্ব পেয়েছি। এই 3টি উপপর্বের মাঝখান থেকে ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, দেখো ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, এই দুটি উপপর্ব বেশ কি সরল প্রকৃতির হয়ে থাকে এবং তাদের নটোকট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় না। ঠিক আছে, তা আমরা কি বললাম যে কর্ডাটার দুটি উপপর্ব, ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, তাদের এই এই উপপর্বের আন্ডারে যে সকল প্রাণী রয়েছে তারা কি হয়, খুবই সরল জীবনযাপন করে এবং তাদের নটোকট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় না। এই না হওয়ার কারণে তাদেরকে আমরা কি বলবো, প্রোটোকর্ডাটা। কি কর্ডাটা, প্রোটোকর্ডাটা, খেয়াল করো, প্রোটোকর্ডাটা, এটাকে আমরা বলবো কি, প্রোটোকর্ডাটা। বাংলায় আমরা লিখতে পারি প্রোটোকর্ডাটা, বাংলায় লেখা যেতে পারে। সো দুইভাবে আসতে পারে, বাংলা লিখে আসতে পারে অথবা ইংলিশ লিখে ওইভাবে আসতে পারে। সো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে প্রোটোকর্ডাটা কাদের বলা হয়। যদি এই প্রশ্ন আসে তাহলে সুন্দর করে বলে দিবা যে কর্ডাটা পর্বের 3টি উপপর্ব রয়েছে, একটি হলো ইউরোকর্ডাটা, 2 নম্বর হলো কি সেফালোকর্ডাটা, 3 হলো কি ভার্টিব্রাটা। এই 3টি উপপর্বের মাঝে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, এই দুটি উপপর্বের যে সকল প্রাণী রয়েছে তাদের জীবনধারা খুবই সরল প্রকৃতির হয়ে থাকে এবং তাদের যে নটোকট থাকে ভ্রূণীয় দশায়, সেটা পরবর্তীতে মেরুদণ্ড দ্বারা কি হয় না, প্রতিস্থাপিত হয় না। সেটা না হওয়ার কারণে তাদেরকে আমরা কি বলবো, প্রোটোকর্ডাটা বলবো বা আদি কর্ডাটা, বাংলায় বলে কি, আদি কর্ডাটা। সেটাও একটি নোট রাখতে পারো, আদি কর্ডাটা, প্রোটোকর্ডাটা বা আদি কর্ডাটা বলা হয়ে থাকে। তো আশা করি সকলে বুঝতে পেরেছো।
সো আমরা মেইন জায়গাতে চলে যাচ্ছি, অর্থাৎ আমরা গ্রুপ ওয়ানে আছি, সেটা হলো কি অ্যাক্রেনিয়াটা। সো আমি এটার পাশাপাশি আরেকটা জিনিস দেখিয়ে দিতে চাই, সেটা হলো দুটোকে একসাথে নিয়ে গেলে তোমাদের জন্য সুবিধা হবে। আমরা ছিলাম কি, এই যে করডাটা, আমরা ওই ছক অনুযায়ী কিন্তু চলতেছি। করডাটা, করডাটার আন্ডারে কি ছিল, সাবফাইলাম ওয়ান, অর্থাৎ উপপর্ব, উপপর্ব এক, ইউরো, আচ্ছা করডাটা, ইউরো করডাটা, ইউরো করডাটার আগে আপডেটে যাবে। এটা কোথা থেকে আসছে আমরা জানি, গ্রুপ ওয়ান, গ্রুপ এক, অ্যাক্রেনিয়াটা। সো এই অ্যাক্রেনিয়াটা আন্ডারে কয়টি গ্রুপ রয়েছে, উপপর্ব রয়েছে দুইটি পর্ব। একটা হলো কি উপপর্ব এক এবং উপপর্ব দুই। উপপর্ব দুই হলো সেফালোকডাটা, সেফালো। ওকে, তবে আমরা প্রথমে যেটা করব, এই যে আমরা উপপর্ব অর্থাৎ গ্রুপ ওয়ান অ্যাক্রেনিয়াটা নিয়ে আমরা কথা বলবো। সো অ্যাক্রেনিয়াটা আমরা কথা বলতেছি, সেটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। প্রথমে অ্যাক্রেনিয়াটা, অ্যাক্রেনিয়াটার বৈশিষ্ট্যগুলো দেখো। তো প্রথম কথা হলো যে তারা কি হবে, অনুন্নত সামুদ্রিক প্রাণী হয়ে থাকবে। কেমন ধরনের থাকবে, অনুন্নত, আদিম বা অনুন্নত ধরনের সামুদ্রিক প্রাণী। তো তারা সমুদ্রে বাস করতো এবং তারা কেমন ধরনের হয়েছিল, অনুন্নত, অনেক বেশি ডেভেলপ না, তারা তারা ছিল কি অনুন্নত। সো তোমরা এখানে যা করবা সেটা পিন পয়েন্টে শব্দগুলো মনে রাখবা। ধরো আমরা শিখতেছি তোমার কার, অ্যাক্রেনিয়াটার বৈশিষ্ট্য পড়তেছি। সো অ্যাক্রেনিয়াটার বৈশিষ্ট্য লাইন টু লাইন মুখস্থ করার দরকার নেই। এখান থেকে এই লাইন থেকে এই লাইন থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা, সেই শব্দ ভালো করে মনে রাখলেই কিন্তু হয়ে যাবে। ধরো এটা কি, অনুন্নত সামুদ্রিক প্রাণী। আমি দেখো গোল দাগ দিয়ে দিছি, এই পয়েন্টটা মুখস্থ করলে কিন্তু হয়ে যাবে। এক হলো অনুন্নত, এক কি অনুন্নত, এক কি অনুন্নত, এবং এগুলো জাস্ট রিডিং করে যাবো আর কি। তারা হলো কি অ্যাক্রেনিয়াটা কার মধ্যে পড়বে, অনুন্নত সামুদ্রিক প্রাণী। তাহলে এখান থেকে মাথায় রাখতে হবে অনুন্নত এই শব্দটা আর কি। দুই, তাদের যে মস্তিষ্ক, তাদের মস্তিষ্ক অর্থাৎ যে তাদের মস্তিষ্ক থাকবে, সেই মস্তিষ্ক কি হবে, করটিতে আবদ্ধ থাকবে না। মস্তিষ্ক করটিতে আবদ্ধ থাকবে না, অর্থাৎ আমাদের যেমন কি আছে, একটা করটি বা স্কাল দ্বারা কি আছে, মস্তিষ্ককে আবৃত করে রাখছে। হ্যাঁ, মাথার খুলি যেটা আর কি, সেটাকে বলে স্কাল বা করটি। তো এইটা দ্বারা আবৃত করা আছে। ওদের ক্ষেত্রে কিন্তু এরকম খুলি দিয়ে এই মস্তিষ্ককে আবৃত করে রাখবে না। তাহলে এক নাম্বার কি শিখলাম, খুবই মনোযোগ দাও, আমার ক্লাসে মনোযোগ দাও, দেখবি এখানে মুখস্থ হয়ে গেছে আর কি। এক, আমরা কি বললাম, তারা অনুন্নত, কারা, কারা, ক্রেনিয়াটা, অর্থ নেই, আর দুই হলো কি, ক্রেনিয়াম মানে হলো কি, যাদের খুলি নেই তারা হলো কি অ্যাক্রেনিয়াটা। তো যাদের খুলি নেই তারা হলো অ্যাক্রেনিয়াটা। সো প্রথমেই আমরা তাদের বৈশিষ্ট্য চলে গেলাম। যেহেতু মাথার খুলি নেই, তার মানে বুঝতে পারতেছে খুব বেশি উন্নত প্রাণী তারা নয়। দ্যাটস ওয়াই আমরা তাদেরকে বলবো কি অনুন্নত প্রাণী। কি প্রাণী, অনুন্নত প্রাণী। এবং অবশ্যই তারা সমুদ্রে বাস করে আর কি। এক, দুই নম্বরে আমরা চলে গেলাম কি, তাদের যে মস্তিষ্ক আছে, মাথার মাথার যে ঘিলু বলি আমরা যেটাকে, তো সেই মস্তিষ্ক ক্রেনিয়াম দ্বারা কি থাকে না, আবৃত থাকে না। মস্তিষ্ক কি দ্বারা আবৃত থাকে না, ক্রেনিয়াম দ্বারা আবৃত থাকে না। মস্তিষ্ক ক্রেনিয়াম দ্বারা কি থাকে না, আবৃত থাকে না। ওকে, এটা হলো কয় নাম্বার গেল, দুই নাম্বার। মস্তিষ্ক কি থাকে না, ক্রেনিয়াম দ্বারা বা করোটিতে কি থাকে না, আবৃত থাকে না। তিন নাম্বার এসব, দেহে সুস্পষ্ট মস্তিষ্ক, চোয়াল এবং পদ কি অনুপস্থিত। তার মানে তাদের দেহে সুস্পষ্ট কোনো মস্তিষ্ক নেই, তাদের কোনো চোয়াল নাই, ঠিক আছে, এবং তাদের কোনো পায় নেই। হ্যাঁ, আমরা অর্থাৎ যে পা দিয়ে হাঁটাহাঁটি করি সেই পা নেই। তো আমরা কি বললাম, তাদের দেহে কি নাই, মস্তিষ্ক, তারপরে চোয়াল এবং পা কি থাকবে, অনুপস্থিত থাকবে। মস্তিষ্ক থাকলেও সেটা কি থাকবে, মানে সুস্পষ্ট না, অস্পষ্ট থাকবে আর কি। তাহলে এই সুস্পষ্ট মস্তিষ্ক থাকবে না, তারপরে চোয়াল থাকবে না, আর কি থাকবে না, পা অর্থাৎ পদও থাকবে না আর কি। তো এই তিনটা জিনিস থাকবে না। তাহলে আমরা কি কি শিখলাম, এক হলো অনুন্নত প্রাণী, দুই হলো কি তারা মস্তিষ্ক করটি দ্বারা কি থাকে না, আবৃত থাকে না, তিন হলো কি তাদের মস্তিষ্ক কি হয়ে থাকে, যে তারা সুস্পষ্ট মস্তিষ্ক, তারপরে তোমার কি চোয়াল এবং পা তাদের কি থাকবে, অনুপস্থিত থাকবে আর কি। সো এবার আসো 4 নাম্বার, তাদের ক্ষেত্রে যে নটকটটা থাকবে ভ্রূণীয় দশায়, সেই নটকট মেরুদণ্ড দ্বারা কি হয় না, রূপান্তরিত হয় না। তাদের নটকট কি দ্বারা রূপান্তরিত হয় না, মেরুদণ্ড দ্বারা রূপান্তরিত হয় না। তাদের নটকট মেরুদণ্ড দ্বারা রূপান্তরিত হয় না।
ওকে। সো আমরা একটু আগে তো দেখে আসলাম, এই জন্য তো তারা কি হয়, প্রোটোকর্ডাটার মধ্যে পড়ে গেছে, তাই তো। তাদের যে নটোকর্ড থাকে সে পরবর্তীতে কি হয় না, মেরুদণ্ড হয় না। এই নটোকর্ডগুলো আজীবন তাদের শরীরে থেকে যেতে পারে বা বিলুপ্ত হয়ে যেতে পারে, বাট সেগুলো কি হবে না, মেরুদণ্ড দ্বারা কি হবে না, প্রতিস্থাপিত হবে না। সো এই হলো আমার বৈশিষ্ট্য গেল, কার বৈশিষ্ট্য, এক রেনিয়েটের বৈশিষ্ট্য। এক নিঃশ্বাস একটু আমরা বলে ফেলি। এক নম্বর অনুন্নত, দুই নম্বর হলো মস্তিষ্ক করিতি দ্বারা আবৃত থাকে না, তিন হলো কি সুস্পষ্ট মস্তিষ্ক, তারপরে চোয়াল এবং মস্তিষ্ক, তার নিচে হলো চোয়াল, তার নিচে হলো কি পা, পদ, এই তিনটা জিনিস তাদের নেই। তারপরে আমরা বললাম যে তাদের কি নেই, নটোকট মেরুদণ্ড দ্বারা কি হয় না, প্রতিস্থাপিত হয় না। নটোকট কি হয় না, মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় না। নটোকট মেরুদণ্ড দ্বারা কি হয় না, প্রতিস্থাপিত হয় না, বা নটোকট মেরুদণ্ডে রূপান্তরিত হয় না, যেটাই বলো আর কি। সো এই হলো আমরা পিন পয়েন্টে বলে ফেললাম। সো তোমরা যাদের এটা হয়ে গেছে মুখস্থ, জাস্ট পিন পয়েন্ট এই শব্দগুলো অবশ্যই কমেন্ট বক্সে ফেলে দিবা। এইটা লিখলে অথবা তোমার নোটে যদি তুমি লিখে রাখো তাহলে কিন্তু দেখবে এক প্রকার মুখস্থ হয়ে যাবে তোমার। সো আগেই বলে রাখছি, এই বিষয়গুলো কিন্তু বোঝার কিছু বিষয় তো অবশ্যই আছে, বাট অবশ্যই তোমাকে এই জিনিসগুলো কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, তবেই কিন্তু এটা ভালো করতে পারবা। একটু ডিফিকাল্ট নিঃসন্দেহে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এই বিষয়গুলো একটু ডিফিকাল্ট। সো এই জন্য একটু মনোযোগ দাও, এখানে যেন আমাদের পড়াটা হয়ে যায় সেই চেষ্টাটা আমরা করি। তাহলে আমরা বললাম অ্যাক্রেনিয়াটার বৈশিষ্ট্য পড়তেছিলাম। প্রথমে বললাম অ্যাক্রেনিয়াটা কারা, অর্থ নেই, আর ক্রেনিয়াম, গ্রিক শব্দ ক্রেনিয়াম শব্দ হলো কি স্কাল বা খুলি। যাদের স্কাল বা খুলি নেই তারা হলো কি অ্যাক্রেনিয়াম বা অ্যাক্রেনিয়াটা। সো এবার বললাম অ্যাক্রেনিয়াটাকে আবার বলছে কি প্রোটোকটাটা বলা হয়, তাই না। সো আমরা একটু আগে ব্যাখ্যা দিয়েছি কেন প্রোটোকটাটা বলা হয়, কারণ তারা তাদের এই যে প্রাণীগুলো, এই গ্রুপের আন্ডারে যে সকল প্রাণী আছে তারা সকলে কি, তারা সরল প্রকৃতির হয়ে থাকে আর কি। হ্যাঁ, সরল প্রকৃতির হয়ে থাকে এবং তাদের মেরুদণ্ড মেরুদণ্ড থাকে না, দ্যাটস মিন নটোকট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় না। দ্যাটস ওয়াই তাদেরকে আমরা কি বলবো, প্রোটোকটাটা বা আদি কটাটা বলবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাথায় রেখো, প্রোটোকটাটা বা আদি কটাটা কি। তো এবার আসো আমরা অ্যাক্রেনিয়েটের বৈশিষ্ট্য চলে গেলাম আর কি। তো বৈশিষ্ট্য প্রথমে আমরা কি বললাম, তারা অনুন্নত সামুদ্রিক প্রাণী। এক নম্বর কি, অনুন্নত সামুদ্রিক প্রাণী। দুই নম্বর আমরা কি বললাম, মস্তিষ্ক করটি অর্থাৎ এই খুলি অস্থি দ্বারা কি থাকে, আবৃত থাকে না। তাদের সুস্পষ্ট মস্তিষ্ক নেই, তারপরে তাদের চোয়াল নেই, আর কি নেই, পা, তাদের পা নেই, এবং তাদের নটোকট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় না। সো আশা করি সকলে বুঝতে পারছো। ওকে। তো এটা যদি হয়ে যায় তাহলে আমরা পরের অংশ চলে যাবো ইনশাল্লাহ এখন। তো এবার আসো আমরা চলে যাচ্ছি আর কি, এই যে আমরা যে গ্রুপটা পড়ছি আর কি, তো সেই গ্রুপের আন্ডারে কি আছে, দুইটি উপপর্ব আছে। সেই গ্রুপের আন্ডারে কয়টি উপপর্ব আছে, দুইটি উপপর্ব রয়েছে আর কি। একটি উপপর্ব হলো ইউরোকর্ডাটা, আর একটি উপপর্ব হলো কি সেফালোকর্ডাটা। তাহলে কয়টি কয়টি উপপর্ব রয়েছে, একটি হলো ইউরোকর্ডাটা আর আরেকটি হলো কি সেফালোকর্ডাটা। ইউরোকর্ডাটা এবং কি সেফালোকর্ডা আমরা গত ক্লাসে কিন্তু এটা বলে আসছে আর কি, ইউরোকর্ডাটা আর কি সেফালোকর্ডাটা। সো ওকে, ঠিক আছে। তো এখন দেখি আমরা এই যে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো পড়বো, তার আগে ইউরোকর্ডাটা শব্দটা কোথায় থেকে আসছে সেটা একটু দেখে রাখি আমরা। তো প্রথমে দেখো ইউরো, গ্রিক শব্দ ইউরো, ইউরো শব্দ অর্থ হলো কি লেজ। গ্রিক শব্দ ইউরো, ও ইউ আর এ, ইউরো শব্দ অর্থ হলো কি লেজ, লেজ। আর কর্ডা মানে তো রজ্জু বা দড়ি, তার মানে কি, হ্যাঁ, গ্রিক শব্দ কি, ইউরো শব্দ হচ্ছে লেজ, আর কর্ডা মানে হলো দড়ি। অর্থাৎ আসলে মূল বিষয়টা হলো যে তাদের নটোকট কোথায় থাকবে, লেজে থাকবে। যে সকল প্রাণীদের নটোকট লেজে থাকে তাদেরকে আমরা বলবো ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটা। যে সকল প্রাণীদের নটোকট লেজে থাকবে তাদেরকে আমরা বলবো ইউরোকর্ডাটা। তো ভেরি গুড, সিএমবি ফুল কমেন্টস করেছো যে অ্যাক্রেনিয়াটের বৈশিষ্ট্যগুলো অনন্ত, তারপরে মস্তিষ্ক খুলি দ্বারা আবৃত থাকে না, মস্তিষ্কের চোয়াল পদ অনুপস্থিত, নটোকট মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয় না। ওকে, ভেরি গুড। সো এবার আসো, তো এখন আমরা যে ইউরোকটাটা মানে যে উপপর্বটা দেখছি, তো সেই উপপর্বের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা পড়ার চেষ্টা করবো। আসলে বিষয়গুলো এখানে এরকমই আর কি, যে একটা করে উপপর্ব পড়ো বা ক্লাস পড়ো, তার আন্ডারে 3টা বা 4টি করে বৈশিষ্ট্য পড়তে হবে, এবং তার আন্ডারে একটি করে এক্সাম্পল অনেক সময় পড়ার প্রয়োজন হয় আর কি। সো ক্ষেত্র বিশেষ আর কি।
তো চলো যাই, প্রথমে আমরা ইউরোকটাটাকে দেখতেছি আর কি। তো ইউরোকটাটা বৈশিষ্ট্যগুলো কি কি সেটা দেখো আর কি। যখন তারা ইউরোকটা যখন লার্ভা অবস্থায় থাকে আর কি, হ্যাঁ, লার্ভা অবস্থায় অপরিণত লার্ভা দশায় কি কর্ডেট বৈশিষ্ট্যগুলো পরিপূর্ণ মাত্রায় বিদ্যমান থাকে। যখন তারা লার্ভা দশায় থাকে আর কি ইউরোকোডাটা, তখনই তার কর্ডেট বৈশিষ্ট্যগুলো থেকে পরিপূর্ণভাবে থাকে আর কি। তাহলে বোঝা যাচ্ছে যে তাদের কর্ডেট বৈশিষ্ট্যগুলো কোনো এক সময় কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায় বা বা ক্ষয়প্রাপ্ত হয় আর কি। সো সেটা এখানে বলা হচ্ছে আর কি। সো এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ইউরোকোডাটার জন্য আর কি, যে তারা যখন লার্ভা দশায় থাকে তখনই তাদের কর্ডেট বৈশিষ্ট্য পরিপূর্ণ মাত্রায় থাকে আর কি, এবং পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু কিছু জিনিসের বিলুপ্ত ঘটে আর কি। সো সেটা আমরা দেখবো আর কি। সো পূর্ণাঙ্গ প্রাণীতে কি থাকে, নটোকট বিহীন হয়ে যায় তারা, এবং নিশ্চল জীবনযাপন করে, নিশ্চল জীবনযাপন করে। সো দেখো যে তারা যখন লার্ভা দশায় ছিল তখন তারা মুক্তভাবে জীবনযাপন করত এবং সাঁতার কাটতে পারতো আর কি। কিন্তু যখন তারা কি হয়ে গেল, যখন পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হলো, তখন কি হয় জানো, যে এই ইউরোকটাগুলো অনেক ক্ষেত্রে কি হয়ে যায়, কোনো কিছুর সাথে লেগে যায়, লেগে এবং কি হয়ে যায়, সে নিশ্চল জীবনযাপন করা শুরু করে। নিশ্চল জীবনযাপন মানে সে চলাচলে অক্ষম হয়ে পড়ে, কোনো কিছুর সাথে লেগে থাকে। ধরো এটা হলো লার্ভা দশা ছিল, সে এরকম মুভ করতেছে, এরকম মুভ করতেছে, যাচ্ছে, বাট লার্ভা দশায় সে কিন্তু এরকম মুক্তভাবে জীবনযাপন করতেছে এবং তাদের নটোকটও কিন্তু বিদ্যমান ছিল। কিন্তু একটা পর্যায়ে গিয়ে এবং তাদের লেজও থাকে কিন্তু। তো পরবর্তীতে কি হচ্ছে আর কি, যে যখন সে পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হলো, ধরো এটা হলো কোনো একটা বস্তু, মাটি বা পাথর বা কোনো কিছু একটা, এর সাথে গিয়ে সে আজ থেকে এরকম লেগে যায় আর কি, লেগে সে ফিক্সড হয়ে যায়, এরপর কিন্তু আর সে নড়াচড়া করে না, এর সাথে একদম ফিক্সড হয়ে থাকে আর কি। সো তাহলে কি দেখলাম, লার্ভা দশায় কিন্তু সে মুক্তভাবে জীবনযাপন করতো, কিন্তু যখন সে পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হয়েছে তখন সে নিশ্চল হয়ে গেল, এখন সে আর মুভমেন্ট করছে না আর কি। সো সেটাই বলছে, অপরিণত লার্ভা দশায় কি কোঅর্ডিনেটের অনেক বৈশিষ্ট্য পরিপূর্ণ মাত্রায় থাকে, কিন্তু যখন সেটা পরিণত হয়ে যায় তখন কি হয়ে যায়, তাদের নটোকটটা বিহীন হয়ে যায় এবং তারা নিশ্চল জীবনযাপন শুরু করে আর কি। দুইটা বিষয় এখানে আমরা আলোচনা করলাম। এবার সামনে কই, আরো কি কি বিষয় আছে সেটা একটু দেখি। সো এখন যেটা বলতেছে আর কি, সেটা হলো যে, তো যখন লার্ভা দশায় লেজের অঞ্চলে কি থাকে, নটোকটটা বিদ্যমান ছিল, কিন্তু যখন সে লার্ভা ছিল তখন নটোকট কথা ছিল, লেজে ছিল আর কি। হ্যাঁ, বুঝো বিষয়টা। এখন যখন সে পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হলো, তখন কিন্তু অনেক ক্ষেত্রে লেজটা কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যেতে পারে আর কি। তো এটা এখানে যদিও উল্লেখ করে নাই, কিন্তু আমরা বলে যাচ্ছি আর কি, লেজ অঞ্চলে নটোকট সীমাবদ্ধ থাকে কোন দশায়, লার্ভা দশায়। এবার বলছে পূর্ণাঙ্গ প্রাণী যে প্রাণীটা থাকবে সেটা হলো একটা আবরণ দ্বারা আবৃত থাকে, তার নাম হলো টেস্ট বা টিউনিক। টেস্ট বা টিউনিক। তাহলে পূর্ণাঙ্গ যে প্রাণীটা থাকবে সেই প্রাণীটা একটা আবরণ দ্বারা কি থাকবে, আবৃত থাকবে, সে আবরণের নাম হলো টেস্ট বা টিউনিক। মাথায় রাখবা এই টেস্ট বা টিউনিক কিন্তু সেলুলোজ নির্মিত। টেস্ট বা টিউনিক কি নির্মিত, সেলুলোজ নির্মিত। ওকে, টেস্ট বা টিউনিক হলে কি সেলুলোজ নির্মিত হয়ে থাকে, টেস্ট বা টিউনিক হলো সেলুলোজ নির্মিত হয়ে থাকে। তাহলে লার্ভা অবস্থায় তাদের কি থাকে, নটোকট থাকে। পূর্ণাঙ্গ প্রাণীতে আবার কি থাকে না, নটোকট থাকে না আর কি। তারপরে বললাম যে পূর্ণাঙ্গ প্রাণীদের দেহটা একটা যে আবরণ দ্বারা আবৃত থাকে, সেই আবরণ হয় টেস্ট বা টিউনিক। টেস্ট বা টিউনিক নামে একটা আবরণ থাকে। এই টিউনিক আবরণটা কি দিয়ে গঠিত হয়, টিউনিসিন দিয়ে গঠিত, এবং টিউনিসিন হলো এক ধরনের কি, তার উপাদানগুলোর মধ্যে কি থাকে, সেলুলোজ বিদ্যমান থাকে। সো আশা করি সকলে বুঝতে পারছো। তো আমরা এখানে চারটি বৈশিষ্ট্য নিয়ে কথা বললাম আমরা। এই যে আমরা ইউরোকটাটা পড়লাম, এক নম্বর বৈশিষ্ট্য শিখলাম যে তারা লার্ভা দশায় কি থাকে, তাদের কোঅর্ডিনেটের পূর্ণাঙ্গ বৈশিষ্ট্যগুলো তাদের বিদ্যমান থাকে, কিন্তু পূর্ণাঙ্গ দশায় তারা কি হয়, তাদের এই বৈশিষ্ট্যগুলো কি হয়, অনেকটাই কি হয়, বিলুপ্ত হয়ে যায় আর কি। তো এবার শিখলাম যে লার্ভা দশায় যে নটোকটটা লেজ অঞ্চলে বিদ্যমান থাকে, কোন অঞ্চলে থাকে, লেজের দিকে। সো নামটাই কিন্তু ওই কারণে হয়েছে, দেখো ইউরো কটাটা, ইউরো মানে লেজ, আর কটা বলতে এখানে রজ্জু, অর্থাৎ নটোকট মিন করেছে। এখন দেখো নটোকট যদি লেজে থাকে, দ্যাটস ওয়াই তাদের নাম হয়েছে কি, ইউরো কর্ডাটা। আর শেষে গিয়ে বললাম যে প্রাণীটা, পূর্ণাঙ্গ যে প্রাণীটা হবে সেই প্রাণীটার দেহটা এরকম আবৃত থাকবে যে একটা আবরণ দ্বারা, তার নাম হলো টেস্ট বা টিউনিক। যে আবরণ দ্বারা আবৃত থাকে তার নাম হলো কি, টেস্ট বা টিউনিক। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। ওকে, তাহলে এক হলো লার্ভা দশায় কর্ডেটের বৈশিষ্ট্য পূর্ণমাত্রায় থাকবে এইটা, দুই হলো কি তারা নিশ্চল জীবনযাপন করবে এবং নটোকট বিহীন হয়ে যাবে, তিন হলো কি লার্ভা দশায় নটোকট কোথায় থাকে, লেজে থাকে, আর চার বললাম কি পূর্ণাঙ্গ প্রাণীদের টেস্ট বা টিউনিক
আবরণে কি থাকে, আবৃত থাকে আর কি। তো এবার চলে যাই, এই যে আমরা ইউরোকোডাটার আন্ডারে আমরা সবগুলো মিলে তোমার আছে হলো তিনটি ক্লাস বিদ্যমান। ইউরোকোডাটার আন্ডারে তিনটি ক্লাস বিদ্যমান। ইউরোকোডাটার আন্ডারে কয়টি ক্লাস? তিনটি ক্লাস বিদ্যমান। ইউরোকোডাটার আন্ডারে কয়টি ক্লাস? তিনটি ক্লাস বিদ্যমান। ইউরোকোডাটার আন্ডারে তিনটি ক্লাস বিদ্যমান। ইউরোকোডাটার আন্ডারে তিনটি ক্লাস বিদ্যমান। সো কোথা থেকে আসতেছিলাম আমরা? এক ছিল হলো কডাটা। ওকে, কডাটার কয়টি গ্রুপ ছিল? দুইটি গ্রুপ। গ্রুপ 1 ছিল হলো অ্যাক্রেনিয়াটা, গ্রুপ 2 ছিল হলো ক্রেনিয়াটা। সংক্ষেপে দেখাচ্ছি। অ্যাক্রেনিয়াটার আন্ডারে আবার কি ছিল? তিনটি সাবফাইলাম ছিল। কয়টি সাবফাইলাম বা উপপর্ব ছিল? তিনটি। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, দুইটি ছিল, সরি দুইটি ছিল। আর ক্রেনিয়াটার আন্ডারে কি? ভার্টিভার্টা। তো আমরা কোথায় আছি এখন এই মুহূর্তে? ইউরোকর্ডাটার আন্ডারে আবার তিনটি ক্লাস আছে। কয়টি ক্লাস? খেয়াল করো, তোমাদের বেসটা যেন ক্লিয়ার থাকে এই জন্য এটা দেখানোর চেষ্টা করতেছি। ইউরোকর্ডাটার ক্লাস হলো তিনটি, 1, 2, 3। প্রথমটার নাম হলো অ্যাসিডিয়াসিয়া, হ্যাঁ অ্যাসিডিয়াসিয়া, সিডিয়াসিয়া। 2 হলো থ্যালিয়াসিয়া, আর 3 হলো লার্ভাসিয়া। এই তিনটি কি আছে? ক্লাস আছে। সো আমরা প্রথম যে ক্লাসটা ঢুকে যাচ্ছি সেটা হলো কি? অ্যাসিডিয়াসিয়া। অ্যাসিডিয়াসিয়া এই ক্লাসে আমরা ঢুকে যাচ্ছি। সো এদের ক্ষেত্রে কি বললাম? পূর্ণাঙ্গ প্রাণী থলিন নেয়। প্রাণীর দেহ, পূর্ণাঙ্গ প্রাণীর দেহটা থলিন নেয়। বেসিক্যালি তারা এরকম গঠনটা হয়ে থাকে। ধরো ফুলদানি দেখেছো নিশ্চয়ই, সেই ফুলদানি শেপ এরকম, ঠিক আছে? যদিও এরকম একটা অংশ থাকে, আবার এদিকে গিয়ে এরকম একটা অংশ থাকে, এরকম আর কি অনেকটা। তো এটাকে একটা থলির মতো আমরা মনেই করতে পারি কি। তাহলে পূর্ণাঙ্গ প্রাণী কার মতো? থলির নেয়। আমরা বললাম অ্যাসিডিয়াসির পূর্ণাঙ্গ প্রাণী কার মতো? থলির নেয়। 2, এরা একক বা দলবদ্ধভাবে কি করতে পারে? বসবাস করতে পারে। মানে একা একাও থাকতে পারে, যে সিঙ্গেলি, আবার ধরো এখানে তার পাশে আরো একাধিক কি প্রাণী এরকম করে দলবদ্ধভাবে থাকতে পারে। তো তারা একা একাই বাস করতে পারে অথবা দলবদ্ধভাবে বাস করতে পারে, ঠিক আছে? এবং তাদের কি থাকবে? 3। তাহলে একক বা দলবদ্ধভাবে বাস করতে পারবে, এটা দাগ দিয়ে নাও। আর 3 হলো কি? গলবিলে অসংখ্য ফুলকা ছিদ্র বিদ্যমান। গলবিলে কি আছে? অসংখ্য ফুলকা ছিদ্র বিদ্যমান। গলবিলে গলবিলে অসংখ্য কি থাকবে? ফুলকা ছিদ্র বিদ্যমান। ফুলকা ছিদ্রের কাজটা কি? তারা নিঃশ্বাস প্রশ্বাসের কার্যক্রমটা চালাবে কি। আমরা জানি মাছ যেমন পানির নিচে ফুলকার সাহায্যে তার শ্বসন কার্য চালায়, তো এরাও কিন্তু ওই ফুলকার সাহায্যে তাদের কি চালাবে? শ্বসন কার্য চালাবে। তোমরা জানো যে এই পর্বের প্রাণী মোটামুটি সবাই কি সামুদ্রিক হয়ে থাকে আর কি। তো সমুদ্রের নিচে বসবাস করার জন্য তারা ফুলকের সাহায্যে শ্বসন কার্য চালিয়ে থাকে আর কি। তাহলে আমরা কি কি শিখলাম? যে অ্যাসিডিয়াসিয়া এই পর্বের 3টি বৈশিষ্ট্য আমরা শিখলাম। একটা হলো তারা দেখতে কেমন? থলির ন্যায়। কেমন দেখতে? থলির ন্যায়। 1, দেখতে কেমন? থলির ন্যায়। 2, তারা একা একা বাস করতে পারে অথবা দলবদ্ধভাবে কি করতে পারে? বাস করতে পারে। ওকে। আর 3 শিখলাম গল বিলে কি আছে? অসংখ্য কি রয়েছে? ফুলকা রন্ধ্র রয়েছে। গল বিলে কি রয়েছে? অসংখ্য ফুলকা রন্ধ্র রয়েছে। গল বিলে কি রয়েছে? অসংখ্য ফুলকা রন্ধ্র রয়েছে। ওকে, আশা করি হয়ে গেছে আর কি। এবার একটা উদাহরণ করি আর কি। যেমন এই উদাহরণটা পড়তে পারো, এটার সাথে মানে এই ক্লাসের নামের একটা মিল আছে আর কি। এটা হলো অ্যাসিডিয়াসিয়া, আর এটার নাম হলো অ্যাসিডিয়া। তার মানে এই পর্যন্ত লিখলেই কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে? বৈজ্ঞানিক নামটা হয়ে যাচ্ছে অ্যাসিডিয়া। হ্যাঁ, অ্যাসিডিয়া, অবশ্যই নিচে টান দেবো। সো অ্যাসিডিয়া মেন্টুলা, অ্যাসিডিয়া মেন্টুলা, অ্যাসিডিয়া মেন্টুলা, অ্যাসিডিয়া মেন্টুলা লিখে দিচ্ছি। অ্যাসিডিয়া মেন্টুলা, অ্যাসিডিয়া মেন্টুলা। সো এটা হলো তার বৈজ্ঞানিক নাম। এটা আমরা একটা মনে রাখতে পারি। সো শুধু অ্যাসিডা লিখলেও কিন্তু হবে, অথবা সেটা হার্ডমানিয়া এটা লিখলেও হবে আর কি। হার্ডমানিয়া যে কোনো একটা পড়লেই হবে। হ্যাঁ, এক্সাম্পল একটা পড়লেই যথেষ্ট আর কি। সো এরই সাথে সাথে কি শেষ হয়ে গেল আমাদের কিন্তু এই অ্যাসিডিয়াসিয়া যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসের কিন্তু বৈশিষ্ট্যগুলো শেষ হয়ে গেল। সো 1 নম্বরে আমরা কি শিখলাম? যে অ্যাসিডিয়াসিয়া এটি দেখতে কেমন? থলির ন্যায়। 1 হলো থলির ন্যায়,
2 নাম্বার কি বললাম, যে তারা এককভাবে বসবাস করতে পারে অথবা দলবদ্ধভাবে সবাই কি করতে পারে, বসবাস করতে পারে। 3 শিখলাম যে তাদের গলবিলে কি রয়েছে, অসংখ্য ফুলকা রন্ধ্র রয়েছে। গলবিলে কি রয়েছে, অসংখ্য ফুলকা রন্ধ্র রয়েছে। তাদের গলবিলে কি রয়েছে, অসংখ্য ফুলকা রন্ধ্র রয়েছে আর কি। ওকে, এবং উদাহরণ কি শিখলাম, উদাহরণ হলো অ্যাসিডিয়া। অ্যাসিডিয়া উদাহরণ আমরা কি শিখলাম, অ্যাসিডিয়া। উদাহরণ কি শিখলাম, অ্যাসিডিয়া। ওকে, তো আশা করি সকলে হয়ে গেছে আর কি। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি কিন্তু কমেন্টস বক্স দেখতেছি, আমার সামনে ল্যাপটপ আছে, সেখানে দেখতে পাচ্ছি। যদিও কেউ কমেন্টস করছো না, তবে কোনো কমেন্টস থাকলে অবশ্যই করবা। ওকে, তো এই পর্যন্ত আশা করি তো আমরা সকলেই বুঝে গেছি আর কি। হ্যাঁ, ঠিক আছে। এবার সব শ্রেণী 2, শ্রেণী 2 শিখছি। শ্রেণী 2 নাম হলো থ্যালিয়াসিয়া। শ্রেণী 2 নাম হলো থ্যালিয়াসিয়া। শ্রেণী 2 এর নাম কি, থ্যালিয়াসিয়া। শ্রেণী 2 হলো কি, থ্যালিয়াসিয়া। ওকে, নিজেরাও একটু লেখার চেষ্টা করো। শ্রেণী 2 হলো কি, থ্যালিয়াসিয়া। শ্রেণী 2 কি, থ্যালিয়াসিয়া। শ্রেণী 2 কি, থ্যালিয়াসিয়া। সো থ্যালিয়াসিয়া। শ্রেণী 2 কি, থ্যালিয়াসিয়া। এটা শ্রেণী 2 কি, থ্যালিয়াসিয়া। সো থ্যালিয়াসের বৈশিষ্ট্যগুলো কি কি আমরা একটু দেখি আর কি। প্রথম বৈশিষ্ট্য হলো যে মুক্ত সন্তরণশীল অথবা ভাসমান তারা। মুক্ত সন্তরণশীল মানে কি, তারা মুক্তভাবে ঘুরে বেড়াবে আর কি। একদম কোনো কিছুর সাথে, যেমন আমরা দেখলাম অ্যাসিডের ক্ষেত্রে দেখুন কোনো কিছুর সাথে লাগানো থাকে, এরা আবার কি মুক্তভাবে কি করবে, ঘোরাফেরা করতে হবে। তাহলে এদেরকে আমরা বললাম মুক্ত সন্তরণশীল। কেমনশীল, মুক্ত সন্তরণশীল। মুক্ত সন্তরণশীল। তারা কেমন হয়ে থাকে, এক, মুক্ত সন্তরণশীল। আমার কথা যে আমি বারবার রিপিট করছি, এটা যদি ভালো করে একটু মনোযোগ দিয়ে শোনো, দেখবো দেখবো তোমার এখানেই মুখস্থ হয়ে যাচ্ছে। আমি কিন্তু ওই চেষ্টাই কিন্তু করে যাচ্ছি আর কি। কারণ আমি আগেই বলে রাখছি যে এই বিষয়গুলো কিন্তু একটু তুলনামূলক কঠিন আর কি। তো এখানে কিছুটা মুখস্থ করার প্রয়োজন হতে পারে আর কি। তো এই জন্য আমরা চেষ্টা করবো আর কি যতটা মনোযোগ দিয়ে পড়ার জন্য আর কি। তাহলে আমরা বললাম যে পড়ছি কি, থ্যালিয়াসে পড়ছে আর কি। সো থ্যালিয়াসে প্রথম বসছিল তারা মুক্ত সন্তরণশীল। তাহলে আমরা সন্তরণশীল শব্দটা যদি কঠিন মনে হয়, তাহলে আমরা বলবো যে তারা মুক্তভাবে কি থাকবে, চলাফেরা করতে পারে আর কি। মুক্তজীবী বলতে পারে, তারা মুক্তজীবী। এক, 2 নম্বর, তাদের দেহে যে পেশিগুলো থাকবে সেগুলো বৃত্তাকার পেশি। পেশিগুলো কেমন থাকে, বৃত্তিকার। যেমন ধরো এই টাইপের পেশিগুলো কিন্তু থাকে বৃত্তাকার টাইপের থাকবে। হ্যাঁ? তাদের দেহ পেশি কেমন থাকবে, বৃত্তাকার টাইপের পেশি থাকবে। দেহটাকে এবার রাউন্ড ভাবে ঘুরতেছে আর কি পেশিগুলো। হ্যাঁ, এরকম লম্বা লম্বি না, কিন্তু কেমন এরকম রাউন্ড দিয়ে পেশিগুলো অবস্থান করে। তাদের দেহে কেমন পেশি রয়েছে, বৃত্তাকার পেশি বিদ্যমান থাকে। 1 নম্বর হলো তারা মুক্তভাবে জীবনযাপন করে। 2 হলো তাদের দেহে যে পেশি রয়েছে সেই পেশিগুলো কেমন, বৃত্তাকার। কেমন পেশি, বৃত্তাকার পেশি থাকে আর কি। এবার গলবিলে 2টি অথবা অনেকগুলো ছোট ছোট কি থেকে ফুলকা রন্ধ্র থাকে। তাহলে দেখো 2টি বড় ফুলকা রন্ধ্র থাকতে পারে অথবা অনেকগুলো কি ছোট ছোট ফুলকা ছিদ্র থাকতে পারে। ওকে, আগের বেলা আমরা কি দেখছি, গলবিলে অসংখ্য ফুলকা ছিদ্র ছিল। আর এদের ক্ষেত্রে দেখলাম যে 2টি বড় ফুলকা ছিদ্র থাকলে, বড়টা হলে 2টাই থাকবে। আর যদি ছোট হয় তাহলে কি হবে, অনেকগুলো ছোট ছোট ছিদ্র থাকতে পারে আর কি। সো সিম্পল কথা। তাহলে এক হলো তারা থ্যালিয়াসের কথা আমরা কি বললাম, তারা মুক্তভাবে জীবনযাপন করে। এক, 2 নম্বর শিখলাম কি, যে তারা তাদের দেহে যে পেশিগুলো আছে সেগুলো কি বৃত্তাকার পেশি। আর 3 নম্বর শিখলাম যে তাদের যে ফুলকা রয়েছে আর কি, ফুলকা ছিদ্র যদি বড় হয় তাহলে 2টি থাকবে, আর যদি ছোট হয় তাহলে অনেকগুলো ফুলকা ছিদ্র থাকবে। এবার সে এক্সাম্পল করবো আর কি। এইখান থেকে এটা পড়তে পারো, ডোলিওলাম। হ্যাঁ, ডোলিওলাম, এটা পড়তে পারো, ডোলিওলাম। অথবা তোমার সালফা, সালফা, এটাও পড়তে পারো। শুধু শুধুমাত্র তোমার জেনাস নামটা পড়লেই হয়ে যাবে। যদি স্পেসিস নামটা পড়তে না চাও সমস্যা নেই, শুধু জেনাস নামটা পড়লে, কারণ এগুলো অনেক ডিফিকাল্ট। শুধু জেনাসটা মনে রাখা এটা অনেক ডিফিকাল্ট কাজ। তো সেক্ষেত্রে শুধু জেনাস লিখলে সমস্যা নেই। তুমি যদি না স্পেসিস অংশটা না রাখতে চাও, এরকম এসপি লিখে দেবো আর কি। এসপি, সালফা এসপি, ডোলিওলাম এসপি। ওকে, সালফা এসপি বা ডোলিওলাম এসপি। তাহলে আমরা 2টি কিন্তু ক্লাস শেষ করে ফেললাম। একটা হলো অ্যাসিডিয়াসিয়া, 2 হলো কি থ্যালিয়াসিয়া। সো থ্যালিয়াসিয়াটা কিন্তু আরেকবার বলতেছি আমরা। সো তো আমরা বললাম কি যে তারা মুক্তভাবে জীবনযাপন করে। থ্যালিয়াসিয়া 1, 2 নম্বর হলো যে তাদের দেহে যে
পেশিগুলো আছে সেগুলো বৃত্তাকার পেশি। 3 নাম্বার হলো যে তাদের যদি ফুলকা থাকে সেটা হলো যে বড় ফুলকা হলো 2টি এবং ছোট ফুলকা কি অনেকগুলো থাকতে পারে। তাদের এক্সাম্পল হলো কি সালফা অথবা ডোলিওলাম। সো আশা করি বুঝতে পারছো। এবার আসো 3 নাম্বার শ্রেণীতে চলে যাচ্ছি, সেটা হলো লার্ভাসিয়া। 3 নাম্বার হলো কি লার্ভাসিয়া। নাম্বার 3 লার্ভাসিয়া। নাম্বার 3 লার্ভাসিয়া। নাম্বার 3 লার্ভাসিয়া। হ্যাঁ, লার্ভাসিয়া। নাম্বার 3, ক্লাস নাম্বার 3 লার্ভাসিয়া। ক্লাস নাম্বার 3 হলো কি লার্ভাসিয়া। ক্লাস নাম্বার 3 লার্ভাসিয়া। ক্লাস নাম্বার 3 কি লার্ভাসিয়া। ওকে, আমরা পড়ছি ক্লাস নাম্বার 3 লার্ভাসিয়া। তো এখন চলো যাই লার্ভাসিয়াদের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো কি। এরাও কিন্তু ওই যে আমরা যে থ্যালিয়াসিয়া বললাম যেটা, তাদের মধ্যে এরাও হলো কি মুক্তভাবে জীবনযাপন করে এবং তারা দেখতে অনেকটা কি ব্যাঙাচির নেয়। ব্যাঙাচি দেখতে কেমন, অনেকটা এরকম। ওকে, এরকম টাইপের ব্যাঙাচি হয়ে থাকে। তোমরা ব্যাঙাচি দেখেছো অনেক আর কি, বা এই জায়গাটা আরেকটু চওড়া হয়ে থাকে আর কি, ব্যাঙাচির ধরো। ওকে, তারা দেখতে কেমন, ব্যাঙাচির নেয়। তাহলে আমরা লার্ভাসিদের ক্ষেত্রে কি সব নামই তো লার্ভাসি, মানে লার্ভা লার্ভা একটা ভাব আছে। তো লার্ভা গুলো কেমন হতে পারে। ওকে, সো আমরা বললাম যে তাদের ক্ষেত্রে তারা কি হয়, লার্ভাসিয়ারা তারা হলো মুক্তভাবে জীবনযাপন করে এবং দেখতে অনেকটা কার মতো ব্যাঙাচির নেয়। ব্যাঙাচির নিশ্চয়ই সবাই দেখেছো আর কি, তো সেগুলোর মতো দেখতে। 2, দেহের যে আবরণটা সেটা কি থাকে টিউনিক। দেহ আবরণ বা টিউনিক বড় হতে পারে এবং অস্থায়ী হতে পারে আর কি। দেহ আবরণ কি বড় হতে পারে অথবা কি হতে পারে, অস্থায়ী হতে পারে। দেহ আবরণ কি হতে পারে, বড় অথবা অস্থায়ী হতে পারে। দেহ আবরণ কি হতে পারে, বড় অথবা অস্থায়ী হতে পারে আর কি। আর গলবিলীয় ফুলকা ছিদ্রের সংখ্যা কয়টি, 2টি। দেখো এই কথাগুলো কিন্তু অনেকটা কমন টাইপের, যে ফুলকা কেমন ছিল প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা চলে আসছে আর কি। তাহলে ফুলকা ছিদ্রের সংখ্যা কয়টি, 2টি। ফুলকা ছিদ্রের সংখ্যা কয়টি, 2টি। তাহলে আমরা বললাম 1 নম্বর বললাম তারা মুক্তভাবে জীবনযাপন করে এবং দেখতে কি ব্যাঙাচির মতো। 2 দেখলাম যে তাদের টিউনিক বা আবরণটা কি হবে, বড় বা এবং অস্থায়ী হয়ে থাকে আর কি। আর 3 নম্বর শিখলাম যে তাদের ফুলকার সংখ্যা কয়টা, ছিদ্র সংখ্যা কয়টা, 2টি। ফুলকা ছিদ্রের সংখ্যা কয়টা, 2টি। ওকে, 4 নম্বর সে উদাহরণ, এইখান থেকে শুধু এটা মুখস্থ করে ফেলো। ওইকোপ্লিউরা। ওইকোপ্লিউরা। ওইকোপ্লিউরা, তাদের বৈজ্ঞানিক নাম হলো কি ওইকোপ্লিউরা এসপি দিয়ে দাও। ওইকোপ্লিউরা এসপি। ওইকোপ্লিউরা এসপি, বৈজ্ঞানিক নাম হলো কি ওইকোপ্লিউরা এসপি। ওইকোপ্লিউরা এসপি। তাহলে 1 নম্বর হলো যে আমরা লার্ভেসের বৈশিষ্ট্যগুলো পড়ছি আর কি। 1 নম্বর বললাম যে তারা মুক্তভাবে জীবনযাপন করতে এবং দেখতে অনেকটা কার মতো, ব্যাঙাচির মতো, এটা বললাম 1 নম্বর। 2 নম্বর যে তাদের দেহ আবরণ বা টিউনিক থেকে বড় হয়ে থাকে এবং অস্থায়ী হয়ে থাকে। এবং 3 নম্বর শিখলাম তাদের যে ফুলকা ছিদ্র আছে সেই ফুলকা ছিদ্রের সংখ্যা কয়টি, 2টি ফুলকা ছিদ্র বিদ্যমান আর কি। আর উদাহরণ হিসেবে কি বললাম আমরা, ওইকোপ্লিউরা। ওইকোপ্লিউরাকে আমরা কি উদাহরণ হিসেবে নিয়েছি, ওইকোপ্লিউরা। ওইকোপ্লিউরা এই হলো উদাহরণ হিসেবে নিয়েছি। সো এরই সাথে সাথে আমাদের উপপর্ব 1 ইউরোকডাটা, সেই ইউরোকডারের আন্ডারে যে 3টি ক্লাস ছিল সেই 3টি ক্লাস আমাদের কি হয়ে গেল, শেষ হয়ে গেল আর কি। কটি ক্লাস শেষ হলো, 3টি ক্লাস। কি কি ক্লাস ছিল, 1 হলো অ্যাসিডিয়াসিয়া, 2 হলো থ্যালিয়াসিয়া, 3 হলো কি লার্ভাসিয়া। ওকে, সো ফাইনালি একবার রিভিশন দিয়ে দিচ্ছি আমরা। প্রথমে ছিল কি অ্যাসিডিয়াসিয়া। তো আমরা বললাম যে এটা তাদের প্রাণীটা হলো কি থলির ন্যায়। তারপর বলেছি তারা দলবদ্ধ বা এককভাবে বসবাস করতে পারে। তাদের ফুলকার অন্ডের সংখ্যা কি অসংখ্য হতে পারে। তাদের উদাহরণ হলো কি অ্যাসিডিয়া। 2 হলো শ্রেণী থ্যালিয়াসিয়া, তার বৈশিষ্ট্য হলো তাদের মুক্তভাবে জীবনযাপন করে। তারা 2 নম্বর বলছি তাদের পেশিগুলো কেমন হয়, বৃত্তাকার পেশি হয়ে থাকে তাদের দেহে। 3 নম্বর বলছি যে গলবিলে 2টি বড় ফুলকা ছিদ্র অথবা ছোট ছোট অনেকগুলো ফুলকা ছিদ্র থাকতে পারে। এক্সাম্পল শিখছি জলিওলাম অথবা সালফা। এবার 3 নাম্বার লার্ভাসিয়া, এদের ক্ষেত্রে আমরা বলছি তারা মুক্তভাবে জীবনযাপন করে এবং দেখতে কার মতো, অনেকটা ব্যাঙাচির মতো আর কি। হ্যাঁ, তারপর শিখলাম যে এদের দেহ আবরণ বা টিউনিকটা বড় হবে এবং অস্থায়ী হয় এবং তাদের ফুলকা ছিদ্র কয়টি থেকে, 2টি থাকে আর কি। এবার উদাহরণ আমরা কি বললাম, ওইকোপ্লিউরা, সেটা আমরা কি উদাহরণ হিসেবে আমরা নিয়েছি আর কি। সো এই হলো মোটামুটি আমরা যা শিখলাম, সেটা হলো যে ইউরোকডাটা। আবার বলছি, আমাদের মূল পর্ব হলো কডাটা। কডাটার আন্ডারে 2টি কি আছে, গ্রুপ আছে। একটা হলো অ্যাক্রেনিয়াটা, 2 হলো রেনিয়াটা। অ্যাক্রেনিয়াটার আন্ডারে আবার কটি, 2টি উপপর্ব রয়েছে। সেই উপপর্বের মধ্যে প্রথম উপপর্বের নাম ছিল হলো
ইউরোকর্ডাটা, দ্বিতীয় পর্ব হলো সেফালোকর্ডাটা। সো আমরা ইউরোকর্ডাটাকে পড়তেছিলাম এবং ইউরোকর্ডাটার কয়টি ক্লাস ছিল? 3টি ক্লাস ছিল। এক, ক্লাস নাম্বার 1 অ্যাসিডিয়াসিয়া, ক্লাস নাম্বার 2 থ্যালিয়াসিয়া, ক্লাস নাম্বার 3 হলো কি লার্ভাসিয়া। সো এই অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া এবং লার্ভাসিয়া তিনটার বৈশিষ্ট্য শেষ করলাম এবং তাদের উদাহরণ সহকারে কি। এবার চলে যাচ্ছে আমরা 2 নম্বর অংশে, দ্যাটস মিন সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা। সো সেফালোকর্ডাটার ক্ষেত্রে আমরা কি দেখতেছি যে ডিরেক্টলি দেখতেছি যে আমরা জানি গ্রিক শব্দ কেফালো শব্দ হলো কি মাথা। গ্রিক শব্দ কেফালো শব্দ অর্থ কি মাথা। গ্রিক শব্দ কেফালো 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 অর্থ কি মাথা বা মস্তক। আর কর্ডা অর্থ কি রজ্জু। কেফালা দেখো কে পা তাহলে কি মস্তক। গ্রিক শব্দ কেফালা শব্দ অর্থ কি মস্তক। আর তার মানে কি দাঁড়ালো, যাদের মস্তকে নটকট থাকবে, নটকট মাথায় থাকবে, তাদেরকে আমরা বলবো সেফালোকর্ডাটা। যাদের নটকট মাথায় থাকবে তাদেরকে আমরা বলবো কি সেফালোকর্ডাটা। যাদের নটকট মাথায় থাকবে তাদেরকে আমরা বলবো সেফালোকর্ডাটা। একটু একটু ফ্ল্যাশব্যাকে যাও। আমরা ইউরোকর্ডাটা যখন বলেছি আর কি, তখন আমরা বলেছিলাম ইউরো শব্দ তো লেজ, আর যাদের ক্ষেত্রে নটকট লেজে থাকে তাদেরকে আমরা বলি ইউরোকর্ডাটা। খেয়াল করো, এখন আমরা বলছি সেফালোকর্ডাটা। আমরা বলছি যে সেফালো শব্দ হলো মাথা বা মস্তক, আর আমরা কি বলতেছি যাদের ক্ষেত্রে নটকট মাথায় থাকে তাদেরকে আমরা বলছি কি সেফালোকর্ডাটা। তো আশা করি সকলে বুঝতে পেরেছো আর কি। তো এখন এই যে সেফালোকর্ডাটা আছে তার কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখন পড়বো। বৈশিষ্ট্য এখন আমরা পড়বো, চলো যাই। সো 1 নাম্বার বৈশিষ্ট্য হলো যে তাদের দেহে কি থাকবে? সারা জীবন নটকট বিদ্যমান থাকবে। নটকট কি থাকবে? সারা জীবন তাদের দেহে কি থাকবে? নটকট থাকবে। তবে এই নটকট কখনোই মেরুদণ্ড দ্বারা কি হয় না? প্রতিস্থাপিত হয় না, কিন্তু তাদের দেহে কি থাকে? সারা জীবন নটকট বিদ্যমান থাকে। তাদের দেহে কি থাকে? সারা জীবন নটকট বিদ্যমান থাকে। আমরা বলছি সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটার ক্ষেত্রে আমরা বলছি তাদের দেহে সারা জীবন নটকট কি থাকে? বিদ্যমান থাকে আর কি। ওকে। 2 নাম্বার হচ্ছে যে নটকট দেহের অগ্রপ্রান্ত থেকে একদম লেজের শেষ প্রান্ত পর্যন্ত কি থাকে? বিস্তৃত থাকে আর কি। ওকে। নটকট দেহের একদম সামনে থেকে এবং শেষ পর্যন্ত থেকে বিস্তৃত থাকে আর কি। ঠিক আছে। নটকট দেহের সম্মুখ থেকে একদম শেষ পর্যন্ত কি থাকে? বিস্তৃত থাকে। তাহলে আমরা বললাম 1 নাম্বার ইউরোকটারের ক্ষেত্রে, সেফালোকটারের ক্ষেত্রে কি বললাম? যে তাদের সারা জীবন তাদের দেহে নটকট থাকে। 2 নম্বর বললাম যে তাদের নটকট মাথা থেকে শুরু করে একদম কি পর্যন্ত? লেজের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে আর কি। 3 নম্বর আসো, গলবিল হয় প্রশস্ত এবং অসংখ্য ফুলকা ছিদ্র সম্পর্ক সমন্বিত আর কি। ওকে। সো ফুলকা ছিদ্র কথাটা কিন্তু বারবার আসতেছে, কারণ দেখো আমরা যখন কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য পড়েছি তখন কিন্তু আমি বলেছি যে 3টি বৈশিষ্ট্য খুবই মেজর বৈশিষ্ট্য। এক হলো নটকট, 2 হলো পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু, আর 3 হলো ফুলকারন্ধ্র। সো স্নায়ুরজ্জু নিয়ে খুব বেশি কথা হচ্ছে না, বাট আমরা কিন্তু নটকট নিয়ে কিন্তু খুবই কথা বলছি, এবং এরই সাথে সাথে কাকে নিয়ে খুব বেশি কথা বলছি? ফুলকারন্ধ্র নিয়ে কথা বলছি। সো আমরা একটু আগে যে ইউরোকটাটার 3টে ক্লাস করে আসলাম, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ফুলকা কেমন, কয়টি ছিদ্র আছে ফুলকা ছিদ্র, সেগুলি কিন্তু আমরা আলোচনা করে আসছি আর কি। ওকে। সো ফুলকা ছিদ্রগুলো কেমন দেখো, ধরো এইটা যদি একটা ফিশ হয়, যে এই যে এখানে এরকম ছিদ্র থাকে না, হ্যাঁ, এই ছিদ্রগুলোর নাম হলো কি? ফুলকা ছিদ্র। ধরো অথবা একটা বড় মাছ আছে, তো সেই মাছের এখানে কানকো থাকে, সো কানকো সরানোর পরে যে লাল অংশ আমরা দেখতে পাই ওগুলো কিন্তু ফুলকা, ওগুলো হলো ফুলকা রন্ধ্র কিন্তু। সো ধরো রুই মাছের ক্ষেত্রে তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো ফুলকা রন্ধ্র কয় জোড়া থাকে? 4 জোড়া থাকে। এই পাশে 4টি, ওই পাশে 4টি, সব মিলে 4 জোড়া কি থাকে? ফুলকা রন্ধ্র কিন্তু থাকে। ওখান থেকে তারা কি করে? মুখ দিয়ে পানি নেয়, ফুলকা দিয়ে বের করে দেয়। এতে করে কি হয়? তাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের কি ঘটে? বিনিময় ঘটে। এটা তাদের জন্য, শ্বসনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম ফুলকারন্ধ্র নেই। তবে আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম তখন আমাদের কিন্তু এই পাশ দিয়ে ফুলকারন্ধ্র ছিল, কিন্তু আস্তে আস্তে যখন ডেভেলপমেন্ট হয়েছে আমাদের, তখন কিন্তু এই ফুলকারন্ধ্র বিলুপ্ত হয়ে গেছে এবং এর পরিবর্তে আমাদের ফুসফুসের কি করছে? আবির্ভাব ঘটেছে আর কি। সো আশা করি সকলে বুঝতে পারছো। তো আমরা কি কি বললাম? আমরা সেফালোকটাটার 3টি বৈশিষ্ট্য আমরা পড়লাম। 1 নাম্বার পড়লাম যে তাদের দেহে সারা জীবন কি থাকবে? নটকট থাকবে। 1 নাম্বার কি বললাম? তাদের দেহে সারা জীবন নটকট থাকবে। 2 নাম্বার বললাম এই নটকট কোথায়? মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত বিস্তৃত থাকবে। 3 নাম্বার শিখলাম যে তাদের কি আছে? অসংখ্য ফুলকারন্ধ্র রয়েছে আর কি, এবং গলবিলটা কি হয়? প্রশস্ত হয়ে থাকে। ফুলকারন্ধ্র অসংখ্য, ফুলকারন্ধ্র বা ছিদ্র একই কথা। ফুলকারন্ধ্র অসংখ্য এবং তাদের কি রয়েছে? গলবিলও
গলবিলটা অনেকটা চড়া হয়ে থাকে। তো এই হলো বিষয়, মোটামুটি তিনটি বৈশিষ্ট্য গেল আর কি। এখন আসো এই যে আমরা যেটা বলছিলাম যে সেফালোকর্ডাটা উপপর্ব উপপর্ব 2 সেফালোকর্ডাটা। তো এই সেফালোকর্ডাটার আন্ডারে একটি মাত্র ক্লাস রয়েছে। কয়টি ক্লাস? একটি ক্লাস, তার নাম হলো লেপ্টোকার্ডি। কি নাম? লেপ্টোকার্ডি। লেপ্টোকার্ডি এটি রয়েছে আর কি। সো সেই লেপ্টোকার্ডির কিছু বৈশিষ্ট্য আমরা পড়বো। লেপ্টোকার্ডি, হ্যাঁ, লেপ্টোকার্ডি, ডাবল আই কিন্তু, হ্যাঁ, লাস্টে কিন্তু ডাবল আই। লেপ্টোকার্ডি, ক্লাস লেপ্টোকার্ডি, হ্যাঁ। সেফালোকর্ডারের আন্ডারে একটি ক্লাস আছে, তার নাম হলো কি? লেপ্টোকার্ডি। তো সেই লেপ্টোকার্ডি নিয়ে আমরা এখন কথা বলবো। সো চলো যাই। ওকে, সো লেপ্টোকার্ডের ক্ষেত্রে প্রথমে আমরা কি বলছি, তারা মুক্তভাবে সন্তরণশীল এবং তারা গর্তে বাস করে আর কি। দুটো কথা এখানে বলা হয়েছে। এক নম্বর, তারা মুক্তভাবে চলাচল করতে পারে এবং তারা কি করতে পারে? গর্তে বসবাস করতে পারে। হ্যাঁ, কি বললাম? তারা মুক্তভাবে চলাচল করে এবং তারা কোথায় বাস করে? গর্তে বসবাস করে আর কি। তাদের কথা বলছি সেফালোকর্ডাটা। তারা মুক্তভাবে কি করতে পারে? চলাচল করতে, এবং তারা গর্তে, মূলত তারা গর্তে বাস করে আর কি। এক, দুই নাম্বার, তারা দেখতে কিন্তু অনেকটা কার মতো? মাছের মতো দেখতে আর কি। কার মতো দেখতে? মাছের মতো, অনেকটাই মাছের মতো দেখতে। এদের আকৃতি অনেকটা এই টাইপের আর কি। একটু দেখানোর চেষ্টা করি। এই টাইপের আর কি, হ্যাঁ, এই টাইপের, এই টাইপের হয়ে থাকে। এবং তাদের গায়ে কিন্তু এরকম ভি আকৃতির কি আছে? এরকম ভি আকৃতির পেশি রয়েছে, হ্যাঁ, মায়োটম পেশি রয়েছে আর কি। ভি আকৃতির মায়োটম পেশি, দেখো, ভি বা গ্রেটার দেন বলতে পারি আমরা, এরকম গ্রেটার দেন আকৃতি গেছে পেশি রয়েছে আর কি। তো এটা দেহের দুই পাশে কিন্তু এরকম অবস্থিত, এবং তার আকৃতি কি? ভি আকৃতির। কি আকৃতির? ভি আকৃতির, অথবা গ্রেটার দেন আকৃতির, যেটাই বলো না কেন, তো যে কোনটাই নিতে পারো আর কি। এদিকে হিসাব করলে গ্রেটার দেন, আর উপর নিচে হিসাব করলে ভি আকৃতির হতে পারে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। দেহের দুই পাশে কি থাকে? ভি আকৃতির মায়োটম নামক কি থাকে? পেশি থাকে। দেহের দুই পাশে, অর্থাৎ এই পাশে এবং ও পাশে মায়োটম নাম কি থাকে? পেশি থাকে আর কি। দেহের দুই পাশে মায়োটম নামক কি থাকে? পেশি থাকে। তো সো সিম্পল, তিনটি মাত্র বৈশিষ্ট্য রয়েছে এখানে। একটা হলো তারা মুক্তভাবে জীবনযাপন করতে পারে ও গর্তে বসবাস করে। দুই হলো তারা দেখতে অনেকটা কার মতো? মাছের মতো। আর তিন হলো যে তাদের দেহের উভয় পাশে কি আছে? ভি আকৃতির বা গ্রেটার দেন আকৃতির কি আছে? মায়োটম পেশি রয়েছে আর কি। ঠিক আছে, তো এই পেশি খণ্ডকে সুযোগ থাকে। আর এখানে এক্সাম্পল আমরা কি করবো? ব্র্যাঙ্কিওস্টোমা। ব্র্যাঙ্কিওস্টোমা, বড় করে লিখে দেই। ব্র্যাঙ্কিওস্টোমা, ব্র্যাঙ্কিওস্টোমা এটা পড়বো আর কি, হ্যাঁ। ব্র্যাঙ্কিওস্টোমা এটা পড়লেই হবে আর কি। ওই এসপিটা দিয়েই হয়ে হয়ে যাবে আর কি, পুরোটা পড়ার দরকার নেই। ব্র্যাঙ্কিওটোমা, ব্র্যাঙ্কিওস্টোমা, ব্র্যাঙ্কিওস্টোমা এসপি, ব্র্যাঙ্কিওস্টোমা এসপি। সো আমরা লেপ্টোকার্ডি কিন্তু পড়ে ফেললাম কিন্তু। কি বললাম? লেপ্টোকার্ডি, লেপ্টোকার্ডি, লেপ্টোকার্ডি কিন্তু আমরা পড়ে ফেললাম আর কি। সো আমরা বললাম যে সেফালোকর্ডাটা উপপর্ব সেফালোকর্ডাটা, এই সেফালোকর্ডাটার আন্ডারে একটি মাত্র ক্লাস রয়েছে বা শ্রেণী রয়েছে। সেই শ্রেণীর নামটা কি? লেপ্টোকার্ডি, লেপ্টোকার্ডি। এবং সেই লেপ্টোকার্ডির বৈশিষ্ট্য পড়তেছি আমরা। এক নাম্বার বৈশিষ্ট্য হলো যে তারা কি করে? মুক্তভাবে জীবনযাপন করে এবং তারা গর্তে বসবাস করে। দুই নাম্বার শিখলাম যে তারা দেখতে অনেকটা কি? মাছের মতো। তিন নাম্বার দেখলাম যে তাদের দেহের উভয় পাশে কি রয়েছে? ভি আকৃতির বা গ্রেটার দেন আকৃতির কি আছে? মায়োটম পেশি থাকে আর কি। এবং উদাহরণ হিসেবে চার নাম্বার আমরা কি দেখলাম? তাদের এক্সাম্পল হলো ব্র্যাঙ্কিওস্টোমা। কি? ব্রাঙ্কিওস্টোমা, ব্রাঙ্কিওস্টোমা। সো আশা করি সকলে বুঝতে পারছো আর কি। ওকে, ব্রাঙ্কিওস্টোমা কি শিখলাম? ব্রাঙ্কিওস্টোমা। সো আস্তে আস্তে আমরা একটু সহজের দিকে যেতে থাকবো, কারণ এতক্ষণ আমরা যেগুলো পড়লাম আর কি, ধরো অ্যাক্রেনিয়েটার আন্ডারে যাদেরকেই পড়ছে আর কি, সবাই কিন্তু মোটামুটি অপরিচিত আর কি। এদেরকে মানে খুব বেশি তোমরা জানো না আর কি। কিন্তু ক্রেনিয়েটার আন্ডারে যারা পড়বে, অর্থাৎ ভার্টিবাটার আন্ডারে যারা থাকবে, অনেককেই তোমাদের পরিচিত, তখন তোমাদের বৈশিষ্ট্যগুলো পড়তে অনেক সহজ লাগবে। ঠিক আছে, সো কিন্তু এইটার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে গেছে আর কি তোমাদের জন্য। সেটা আমিও বুঝতেছি, কিন্তু কিছু তো করার নেই। হ্যাঁ,
তাহলে আমরা কি কি শিখলাম এখন পর্যন্ত, চলো যাই একটু হালকা রিভিশন দিয়ে আসি আর কি, এবং সেটা এখান থেকে দিই সেটা ভালো হয়। শিখলাম আমরা, আহ চলো যাই একটু হালকা রিভিশন দিয়ে আসি আমরা। এটা মনে হয় দরকার নেই এখন। সো আমরা পড়তেছিলাম হলো ফাইলাম কর্ডাটা। কর্ডাটাকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ওকে লিখি গ্রুপ এক, গ্রুপ দুই। গ্রুপ একে কি রয়েছে? গ্রুপ একে রয়েছে হলো এক রেনিয়াটা, হ্যাঁ রেনিয়াটা। গ্রুপ দুই রয়েছে কি? রেনিয়াটা, রেনিয়াটা। তো আমরা এই এক রেনিয়াটাই পড়তেছিলাম আমরা, যে এক রেনিয়াটায় আবার কেসে আহ, দুটি কি রয়েছে, উপপর্ব রয়েছে। উপপর্ব এক ইউরোকর্ডাটা, আর উপপর্ব দুই সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা। এর মধ্যে আবার ইউরোকর্ডাটাকে আমরা অলরেডি পড়ে ফেলছি। তার আন্ডে আবার ক্লাস আছে কয়টা? তিনটি ক্লাস আছে। কি কি ক্লাস বা শ্রেণী? এক নম্বর শ্রেণী হলো অ্যাসিডিয়াসিয়া, অ্যাসিডিয়াসিয়া। দুই নম্বর হলো থ্যালিয়াসিয়া, আর তিন নম্বর হলো লার্ভাসিয়া, লার্ভাসিয়া। ওকে। আর আমরা সেফালোকর্ডাটার আন্ডারে কটি ক্লাস করছি? একটি ক্লাস করেছি। সেই ক্লাসের নাম হলো লেপ্টোকার্ডি, লেপ্টোকার্ডি, হ্যাঁ লেপ্টোকার্ডি। এবং তাদের সকলের আমরা বৈশিষ্ট্য করে ফেলছি এক্সাম্পল সহকারে। তো এই পর্যন্ত কিন্তু আমাদের ক্লিয়ার, হ্যাঁ? কোন পর্যন্ত? ধরো এইখান থেকে শুরু করে একদম এটা আমরা শেষ করে ফেলেছি, এই পর্যন্ত আমরা ক্লিয়ার করে ফেলছি। এখন বাকি হলো কে? ক্রেনিয়াটা। ওকে, এই ক্রেনিয়াটাকে নিয়ে আমাদের কথা। বাকি রয়েছে কি? ক্রেনিয়াটা, ক্রেনিয়াটা, ক্রেনিয়াটা। সো ক্রেনিয়াটা, এটাকে আবার দুটি বিভাগে ভাগ করা হয়েছে আর কি। কটি বিভাগ? বিভাগ এক অ্যানাথা, আর বিভাগ দুই ন্যাথোস্টোমাটা। ওকে। সো এখন চলে যাই, চলো আমরা অ্যানাটাকে চলে যাই কি। অ্যানাটা, অ্যানাটাতে চলে যাই আমরা। এখানে আসবো। সো এটার আন্ডার আবার কটি ক্লাস আছে? তিনটি ক্লাস। কটি ক্লাস? তিনটি ক্লাস। ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্লাস থ্রি, ওয়ান টু থ্রি। ওকে। তো সেগুলি কি কি, চলো যাই আমরা এক এক করে দেখতে থাকি। ওকে। তো এই যে ক্রেনিয়াটা, ল্যাটিন শব্দ, গ্রিক শব্দ, ক্রেনিয়ান শব্দ অর্থ কি? স্কাল বা করটি, বলি যেটা আর কি। তো ক্রেনিয়াটার কিছু বৈশিষ্ট্য আমরা পড়ে যাব। একটা মিসিং হয়ে গেল। উপপর্ব তিন ভার্টিবাটা, ওখানে একটা মিসিং হয়ে গেছে, একটু বলে আসি, আবার সমস্যা। ক্রেনিয়াটাকে আবার একটি উপপর্ব আছে, সেটা হলো কি? ভার্টিবাটা, ভার্টিব্রাটা। সেই ভার্টিব্রাটার আন্ডারে দুটি কি আছে? গ্রুপ আছে, বিভাগ আছে। সেই একটা হলো অ্যাগনাথা, একটা হলো কি? ন্যাথোস্টোমাটা। ওকে, মাথায় রেখো। চলো যাই, আমরা এখন ওখানে চলে যাই। তো প্রথমে যেটা বলতেছি আমরা, ক্রেনিয়াটা নিয়ে আমরা কথা বলছি আর কি। তো ক্রেনিয়াম শব্দ, গ্রিক শব্দ। ক্রেনিয়াম মানে কি? যে করটি বা স্কাল, অর্থাৎ মাথার খুলি আর কি, সেটাকে বলবো ক্রেনিয়াম।
তো সেই ক্রেনিয়াটা নিয়ে আমরা কথা বলবো। প্রথম বৈশিষ্ট্যগুলো কি কি দেখো। 1 নম্বর বৈশিষ্ট্য, মস্তিষ্ক কি থাকবে, করটিতে থাকবে। করটিতে যেমন আমরা কিন্তু ক্রেনিয়াটের মাঝখানে পড়ছে, সো আমাদের মস্তিষ্ক কি এই যে করটি দ্বারা কি আছে, আবৃত আছে। কিন্তু সহজে দেখো মাথায় ঢুস ঢাস মারলে সহজে কিন্তু ঘিলিতে গিয়ে লাগে না। হ্যাঁ, কেন লাগে না? কারণ এই করটি আছে আর কি। ওকে, সো 1 নম্বর গেল এটা। তাহলে মস্তিষ্ক করটিতে কি থাকে, আবদ্ধ থাকবে আর কি। মস্তিষ্ক করটিতে কি থাকবে, আবদ্ধ থাকবে। আবার বলছি, মস্তিষ্ক করটিতে আবদ্ধ থাকবে আর কি। ওকে, এবার 2 নম্বর কি বলতেছি, এরা জলেও বাস করতে পারে আবার স্থলেও বাস করতে পারে। যেমন ধরো জলে যত মাছ আছে বা বড় বড় প্রাণী আছে আর কি, সবগুলো কিন্তু জলেও বাস করতেছে। আবার দেখো স্থলে, হাতি থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে সবাই কি স্থলে বাস করতেছে। তার মানে কি তারা জলেও বাস করে আবার কি স্থলেও বাস করতে পারে। জলেও বাস করে আবার কি স্থলেও বাস করতে পারে আর কি। সো এটা জানলাম, জলেও বাস করে স্থলে। এক হলো কি মস্তিষ্ক করটি দ্বারা আবৃত থাকে, 2 হলো কি তারা জলেও বাস করতে পারে অথবা স্থলেও বাস করতে পারে আর কি। 3 হলো খুবই ইম্পর্টেন্ট একটা কথা, নটোকট কিসে পরিণত হবে, মেরুদণ্ডে রূপান্তরিত হবে। তাদের যে নটোকট থাকবে সেটা কি হবে, মেরুদণ্ডে রূপান্তরিত হবে আর কি। ওকে, তাদের নটোকট কি থাকবে, মেরুদণ্ডতে কি হবে, রূপান্তরিত হবে। তাহলে 1 নম্বর বললাম যে মস্তিষ্ক করটি দ্বারা আবৃত থাকবে। 2 নম্বর বললাম যে তারা জলেও বাস করে আবার কি স্থলেও বাস করতে পারে। 3 নম্বর কি বললাম, যে তাদের নটোকট মেরুদণ্ড দ্বারা কি হবে, প্রতিস্থাপিত হবে। 4 নম্বরে গিয়ে বলবো যে তাদের কি থাকবে, জোড়া দ্বারা সবকিছু থাকবে। যেমন দেহে যুগ্ম বা অযুগ্ম কি থাকবে, উপাঙ্গ বিদ্যমান থাকবে। হ্যাঁ, যুগ্ম থাকতে পারে আবার অযুগ্ম অঙ্গ বিদ্যমান থাকে। যেমন ধরো 2টা হাত আছে, 2টা পা আছে, অথবা 2 জোড়া পা আছে। ঠিক আছে, এরকম করে কিন্তু তাদের দেহে যুগ্ম অঙ্গ, যেমন 2টা কান আছে, 2টা চোখ আছে, এই ধরনের কিন্তু অঙ্গ কিন্তু উপস্থিতি থাকবে। তো সেটা এখানে বলছে। তো এই হলো মোটামুটি ক্রেনিয়াটার বৈশিষ্ট্য। কয়টা বললাম, 4টে বৈশিষ্ট্য আমরা পড়ছি। 1 নম্বর হলো তাদের মাথার মস্তিষ্ক খুলি দ্বারা আবৃত থাকবে। 2 হলো তারা জলেও বাস করবে, স্থলেও বাস করবে। 3 হলো কি তারা তাদের নটোকট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হবে। আর 4 হলো কি তাদের যুগ্ম অঙ্গ থাকতে পারে আবার অযুগ্ম অঙ্গ থাকতে পারে আর কি। তো এই হলো বৈশিষ্ট্যগুলো। এবার চলো আমরা ভার্টিব্রাটাতে চলে যাচ্ছি। যে এটি মাত্র একটি মাত্র উপপর্বে ভাগ করা হয়েছে, তার নাম হলো কি ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা একটি মাত্র উপপর্বে ভাগ করা আছে, তার নাম হলো কি ভার্টিব্রাটা। একটি মাত্র উপপর্বে ভাগ করা আছে, তার নাম হলো কি ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা। সো ভার্টিব্রাটা গ্রিক ল্যাটিন শব্দ ভার্টিব্রাটাস অর্থ হলো মেরুদণ্ড। ল্যাটিন শব্দ ভার্টিব্রাটাস অর্থ মেরুদণ্ড। ল্যাটিন শব্দ ভার্টিব্রাটাস অর্থ কি মেরুদণ্ড। ওকে, ল্যাটিন শব্দ ভার্টিব্রাটাস অর্থ কি মেরুদণ্ড। ল্যাটিন শব্দ ভার্টিব্রাটাস অর্থ কি মেরুদণ্ড। ওকে, আশা করি সকলের মেমোরাইজ হয়ে গেছে। ল্যাটিন শব্দ ভার্টিব্রাটাস অর্থ কি মেরুদণ্ড। তো ওইখান থেকে কিন্তু শব্দগুলো আসছে আর কি। তো এখন গেল মেরুদণ্ড। এখন এই মেরুদণ্ডীদের কি বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, উপবর্ব 3 ভার্টিব্রাটা, আচ্ছা, তারা হলো মেরুদণ্ডী প্রাণী। তো তাদের বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো আমরা একটু দেখি। 1 নম্বর বৈশিষ্ট্য, মস্তক কি থাকে অঞ্চলে সুস্পষ্ট। কিন্তু দেখো ওই যে ইউরোপটাতে তার শেষ হয়ে গেল সম্ভবত। আচ্ছা, এভাবে কি শুনতে পাচ্ছ? শুনতে না পারলে ক্লাস অফ করে দিতে হবে। একটু চার্জ শেষ হয়ে গেল মনে হচ্ছে মাইক্রোফোনে। একটু কমেন্টস করে জানাবা আমার কথা কি শুনতে পাচ্ছ কিনা। যদি শুনতে পাও তাহলে ক্লাস কন্টিনিউ করবো, আর না হলে শেষ করতে হবে, কারণ চার্জ শেষ হয়ে গেছে মাইক্রোফোনে আনফরচুনেটলি। একটু নক দিবা শুনতে পাচ্ছ কিনা। লং ক্লাস নিতে পারলে খুব ভালো হতো। ওকে, যদি শুনতে পাও, আমি একটু জোরেই কথা বলছি দরকার হলে, যদি শুনতে পাও তাহলে আমরা ক্লাস কন্টিনিউ করবো। আর যদি শুনতে না পাও তাহলে আমরা এই আজকের মতো রেখে দেবো আর কি। ওকে, তো ঠিক আছে, আমরা যত করতে পারি ততই আমাদের ভালো আর কি। যদিও আজকের পড়াটা অনেক বিশাল, একদিনে শেষ করা একটু মুশকিল। ধরো আমরা এখন মাত্র ঢুকে গেছি কোথায়, ভাটিবাটায় ঢুকছে। তো ভাটিবাটার আন্ডারে আবার কি আছে, 2টি বিভাগ রয়েছে আর কি। ওই বিভাগগুলোর আন্ডারে আবার রয়েছে অধিশ্রেণী রয়েছে। তো একদিনে শেষ করা যাবে না আর কি। কিন্তু অ্যাটলিস্ট আমরা এই ভাটিবাটার বৈশিষ্ট্যটা শেষ করে দিই, তাহলে শেষ করে আজকের ক্লাস আমরা এখানে শেষ করে দিতে। হ্যাঁ, ওকে, সবাই আসো, দেখা যাচ্ছে, ভেরি গুড। তাহলে দেখো, মস্তক অঞ্চলে কি থাকে, সুস্পষ্ট কি থাকে, মস্তিষ্ক থাকে। আজকের পড়াটা আমি এইভাবেই পড়তেছি, কারণ এই পড়াটা আসলে এইভাবে পড়া ছাড়া কোনো উপায় নেই। একটু ডিফিকাল্ট পড়া, আমি আগে বলেছি যে এটা একটু মুখস্থ নির্ভর পড়াশোনার টাইপের আর কি। তো এই জন্য একটু কষ্ট করে মানে পড়ে নিতে হবে আর কি।
তো যাই হোক, এবং যারা এটা ভালো করে পড়বে তারা কিন্তু ওভারঅল কোয়াড্রাটা পড়বে শুনতে একটা ভালো ধারণা পেয়ে যাবে, তোমাদের বেসিকটা খুবই স্ট্রং হবে। তো এই জন্য এটা আমার হয় জানা দরকার আর কি। তো যাই হোক, আমরা বলতেছি বৈশিষ্ট্য কি বললাম, সুস্পষ্ট তাদের কি থাকে, মস্তিষ্ক থাকে। তো আমাদের কি কোনটা মস্তিষ্ক কোনটা মাথা থেকে বুঝতে গেলে সমস্যা হয়, হয় না। এই জন্য আছে ভার্টিবাটার বৈশিষ্ট্য এটা। আমাদের দিয়ে এক্সাম্পল দেবো, পূর্ণাঙ্গ পানিতে আমাদের কি নটকট কি রয়ে গেছে এখনো, নাকি মেরুদণ্ড দ্বারা রূপান্তরিত হয়েছে, তুমি বলো। মানে ভার্টিবাটের বৈশিষ্ট্যগুলোর জন্য এখন আমাদের অন্য যে এতক্ষণ যে পড়ে আসলাম আমরা আমরা ইউরোকোডাটা পড়ছি, সিফালোকোডাটা পড়ছি, এই প্রাণীগুলি সম্বন্ধে আমরা খুব কম জানি আর কি। যে কম জানার কারণে কিন্তু তাদের আমরা ইমাজিনেশন করা একটু কঠিন হয়ে যায় আর কি। কিন্তু এখন যেখানে আমরা ঢুকে গেলাম, ভার্টিবাটাতে ঢুকে গেছি আমরা, তো ভার্টিবাটার যে প্রাণীগুলো আছে সেগুলোর সম্বন্ধে কিন্তু আমাদের ধারণা আছে। সবচেয়ে ভালো ধারণা, তুমি নিজেই একজন ভার্টিবাটার প্রাণী, ঠিক আছে, ভার্টিবাটা মেরুদণ্ডী প্রাণী তুমি। তো তোমাকে দিয়ে যদি এক্সাম্পল দাও তাহলে দেখবো অনেক কিছু বৈশিষ্ট্য তুমি পেয়ে যাবে আর কি। তো আমরা এই জন্য বলতেছি যে আমাদের ক্ষেত্রে চিন্তা করতে, আমাদের কি সুস্পষ্ট মাথা আছে? ওকে, আছে, হ্যাঁ সুস্পষ্ট মাথা আছে। আমাদের কি নটকট আছে, নাকি নটকট মেরুদণ্ডে রূপান্তরিত হয়েছে? মেরুদণ্ড হয়ে গেছে না? তাহলে দেখো এই যে নটকট কি মেরুদণ্ডে পরিণত হয়েছে আর কি, হ্যাঁ? মেরুদণ্ডে কি হয়েছে, রূপান্তরিত হয়েছে, দুটো গেল। নর্মালি চিন্তা করো আর কি, আমাদের মস্তিষ্ক কি আছে, সুস্পষ্ট, হ্যাঁ? কোনো নাকি নাই? কারো মস্তিষ্ক না থাকলে হাত তুলে জানে না, হ্যাঁ আছে কিনা। ওকে, আশা করি সকলের মস্তিষ্ক আছে আর কি। তো দুই দিকে আমি কি বললাম যে আমাদের যে নটকট ছিল ভ্রূণীয় দশায় কিন্তু আমাদের নটকট ছিল আর কি। ওই যে আমরা পড়ে আসছি, তোমার ভ্রূণীয় দশায় নটকট আজ মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, পড়ে আসছিলাম না। সো নটকট পরবর্তীতে কি হয়েছে, মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তো আমাদের ক্ষেত্রে কি হয়েছে, নটকট মেরুদণ্ড দ্বারা কি হয়েছে, প্রতিস্থাপিত হয়েছে। দ্যাটস ওয়াই কি হয়েছে, যে নটকটের কথা আমরা বলছি যে নটকটের কশরেখা সম্মিলিত। কশরেখা কারা, এই যে আমাদের যে মেরুদণ্ড যে প্রত্যেকটা খন্ড খন্ড অংশ আছে না, সেগুলি বলে কশরেখা। যেমন ঘাড়ে আছে 7টি, বক্ষে দেশে আছে 12টি, এরকম কশরেখা আছে। খন্ড খন্ড সব মিলে কয়টি খন্ড, 33টা খন্ড আছে এরকম কশরেখা। ওগুলো প্রত্যেকটা খন্ডকে বলা হয় কশরেখা, সেগুলো নিয়ে গঠিত। এবং আমাদের এই যে দেহের অন্তকঙ্কাল, কি কঙ্কাল, অন্তকঙ্কাল। অন্তকঙ্কাল কোনগুলো, যে হাড্ডি মাড্ডি যেগুলো আছে সেগুলো কি অন্তকঙ্কাল। তো অন্তকঙ্কাল কি দিয়ে গঠিত, এগুলো অস্থি অথবা কি তরুণাস্থি নির্মিত। অন্তকঙ্কাল কি অস্থি অথবা তরুণাস্থি নির্মিত। অন্তকঙ্কাল কি নির্মিত, অস্থি অথবা তরুণাস্থি নির্মিত। অন্তকঙ্কাল অস্থি অথবা তরুণাস্থি নির্মিত। ওকে, অন্তকঙ্কাল অস্থি অথবা কি তরুণাস্থি, মানে অস্থি অথবা তরুণাস্থি বলতে পারি, অথবা অস্থি ও তরুণাস্থি উভয় মিলেও হতে পারে। তো এই হলো আমাদের তিনটা সুস্পষ্ট বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম, কার নিয়ে, ভার্টিব্রাটা উপপর্ব নিয়ে আলোচনা করলাম। 1 নম্বর কি বললাম, যে মস্তিষ্ক সুস্পষ্ট মস্তিষ্ক বিদ্যমান থাকে। 2 নম্বর শিখলাম যে নটকট কি হয়, মেরুদণ্ড দ্বারা কি হয়, প্রতিস্থাপিত হয়। আর 3 নম্বর শিখলাম কি, যে এদের যে অন্তকঙ্কাল আছে হয় অস্থি নির্মিত, অস্থি ও তরুণাস্থি নির্মিত। অস্থি আছে তরুণাস্থি। ধরো তুমি মুরগি খেয়েছো আর কি, যখন মুরগি খাওয়ার সময় মুরগির মাংস খাইছো, মাংস খাওয়ার পরে মাংস, এই যে ধরো মুরগির রান খাচ্ছ তুমি আর কি, মুরগির রানের তুমি মাংসগুলো খেয়ে ফেলছো। ধরো ব্রয়লার খাচ্ছ তুমি, ব্রয়লার মুরগির মাংস, রানটা খেয়ে ফেলছো, রানের মাংসগুলো খাওয়া শেষ। এখন রানের মাংস খাওয়ার পরে দেখো রানের মাথায় কি থাকে, আমি সাধারণত এইভাবে এক্সাম্পল দিয়ে থাকি আমি। ধরো এটা একটা মুরগির রান ছিল, ঠিক আছে, মুরগির রান। তো এইটার তুমি মুরগির মাংসগুলো সব খেয়ে ফেলছো আর কি। খাওয়ার পর দেখলে যে না, তোমার পেট এখনো ভরে নাই। তো চিন্তা করলে যে এই যে মুরগির রানের মাথায় কি থাকে, হ্যাঁ তরুণাস্থি থাকে না, সেটাকে এটাও খেয়ে ফেললা, ঠিক আছে, এটা হলো তরুণাস্থি। এটা খাওয়া শেষ, খাওয়া শেষে তারপরে হলো কি হাড্ডি। এখন ব্রয়লার মুরগি যেহেতু আর কি হাড্ডিগুলো তো নরম, এখন তুমি এরপরে এটাও কি কামড়ানো শুরু করে দিচ্ছ আর কি। তো আমি মনে বোঝাতে পারছি যে তার মানে কি, এইটা হলো তরুণাস্থি আর এটা হলো কি অস্থি। তাহলে আমাদের হাড়গুলো দেখো, এই যে ক্যাপের এখানে কি আছে, তরুণাস্থি, আবার কি থাকে, অস্থিও থাকে। তাহলে তরুণাস্থি এবং অস্থি এই দুইটা নিয়ে নিয়ে গেছে আমাদের অন্তকঙ্কাল গঠিত হয়েছে। ওকে, যদিও কিছু কিছু মাছের ক্ষেত্রে শুধুমাত্র তরুণাস্থি থাকে আর কি, সেটা হতে পারে আর কি, কিন্তু এই মানে এই পর্বের প্রাণীর মধ্যে হতে পারে সেটা। নর্মালি আমাদের ক্ষেত্রে চিন্তা করলে কি হয়, যে আমাদের তরুণাস্থি আছে, আবার কিছু অস্থি আছে। তাহলে আমাদের অন্তকঙ্কাল কি নির্মিত, অস্থি ও তরুণাস্থি নির্মিত হয়ে থাকে। তো এই হলো মোটামুটি আমরা এই পর্যন্ত পড়লাম আর কি। তাহলে ভার্টিব্রাটা পর্বে আমরা 3টি বৈশিষ্ট্য দেখলাম। একটি হলো কি, যে তোমার মস্তিষ্ক সুস্পষ্ট মস্তিষ্ক থাকে। 2 হলো কি, তার নটকট কিসে পরিণত হয়, মেরুদণ্ডে রূপান্তরিত হয়। আর 3 নম্বর কি শিখলাম, যে অন্তকঙ্কাল কি থেকে অস্থি নির্মিত ও তরুণাস্থি নির্মিত হয়ে থাকে আর কি। তো এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা থাকলে জানো। আমরা মনে আজকে এখানেই শেষ করে দিলে ভালো হয় আর কি, যেহেতু মাইক্রোফোনেও চার্জ শেষ হয়ে গেছে। তো এরপরে আমরা এই যে ভার্টিব্রাটাকে আবার 2টি বিভাগে ভাগ করবো। সেই বিভাগগুলো কারা কারা, হ্যাঁ, এক হলো একনাথা আর হলো কি নেথোস্টোমাটা। একনাথা হলো কি নেথোস্টোমাটা, এই 2টি অংশে ভাগ করছে আর কি। তো সেইগুলো কিন্তু আমরা পরবর্তী মানে আগামী ক্লাসে আমরা এখান থেকে শুরু করব, শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এবং এই চ্যাপ্টার যদি ধরো একনাথা আছে, তারপরে
ন্যাথোস্টোমাটা আছে, অনেক কিছু আছে আর কি। অনেকগুলো আছে। So, একনাথের আন্ডারে 3টি ক্লাস আছে। আবার ন্যাথোস্টোমাটার আন্ডারে আবার 2টি উপশ্রেণী রয়েছে। ওই উপশ্রেণীগুলোর নাম কি? একটা হলো পিসেস, একটা নাম হলো কি টেট্রাপোডা। পিসেসের আন্ডারে আবার 3টি ক্লাস রয়েছে আর কি। হ্যাঁ, 3টি ক্লাস রয়েছে। আবার টেট্রাপোডার আন্ডারে 4টি ক্লাস রয়েছে। সো তার মানে আরো বড় একটা ক্লাস কিন্তু রয়ে গেছে আর কি। সো আজকে মনে হয় এখানে শেষ করলে ভালো হয়। আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে সেম টাইমে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলের জন্য শুভেচ্ছা।